রাজপ্রাসাদ না হোক, অন্তত বেশ বড় আর ভদ্র চেহারা একটা বাড়িতে বাস করেন, এও তো শতসিদ্ধ কথা। কিন্তু বাড়িটা যে গলিতে, সেটার কথা না হয় ছেড়েই দিলাম। এই যে ইট বার করা তিনকালের বুড়োর মতো নড়বড়ে একটা ইটের খাঁচা, সামনেটার চেহারাই যদি এরকম, ভেতরটা না জানি কিরকম হবে। ঘড়িতে তখন প্রায় বিকেল 5টা। উইয়ে ধরা দরজায় কড়া নাড়লাম। একটু পরেই দরজা খুলে যে লোকটি সামনে এসে দাঁড়ালেন, তাকে দেখে মনে হলো ছাই গাদা নাড়তেই যেন একটা আগুন বার হয়ে পড়ল। খুব রোগা, গায়ের রঙও অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। তবু একদিন চেহারাখানা কিরকম ছিল অনুমান করা শক্ত নয়। এখনো যা আছে অপূর্ব। মলিন হয়ে আসা গায়ের রং অপূর্ব, শরীরের গড়ন অপূর্ব, মুখের চেহারা অপূর্ব, আর সব মিলিয়ে যে রূপ, তাও অপূর্ব। সবচেয়ে অপূর্ব চোখ দুটি। চোখে চোখে চাইলে যেন নেশা লেগে যায়। পুরুষেরও তাহলে সৌন্দর্য থাকে? ইট বার করা নোনা ধরা দেওয়াল আর উইয়ে ধরা দরজা, তার মাঝখানে লোকটিকে দেখে আমার মনে হলো ভারী সুন্দর একটা ছবিকে কে যেন অতি বিশ্রী একটা ফ্রেমে বাঁধিয়েছে। যতীনবাবু বললেন, আমি ছাড়া তো বাড়িতে কেউ নেই, সুতরাং আপনি আমাকেই চান বুঝতে পারছি, কিন্তু কি চান? বললাম, আপনার নাম তো যতীন্দ্রনাথ রায়, আমি হরেনবাবুর ভাগ্নে। পরিচয়পত্রখানা বাড়িয়ে দিলাম। এক নিঃশ্বাসে পড়ে বললেন, ইস, আবার পরিচয়পত্র কেন হে? হরেন যদি তোমার মামা, আমিও তো তোমার মামা। হরেন আমায় দাদা বলে ডাক। এসো এসো, ভেতরে এসো। আমি ভেতরে ঢুকতে তিনি দরজা বন্ধ করলেন। সদর দরজা থেকে দুধারের দেওয়ালে গা ঠেকিয়ে হাত পাঁচেক এসে একটা হাত তিনেক চওড়া বারান্দায় পড়ে ডান দিকে বাঁকতে হলো। বাঁদিকে বাঁকবার জো নেই, কারণ দেখা গেল সেদিকটা প্রাচীর দিয়ে বন্ধ করা। ছোট্ট একটু উঠোন, বেশ পরিষ্কার। প্রত্যেক উঠোনের 4টে করে পাশ থাকে। এটারও তাই আছে দেখলাম। দুপাশে দুখানা ঘর এ বাড়িরই অঙ্গ। একটা দিক প্রাচীর দিয়ে বন্ধ করা, অপরদিকে অন্য এক বাড়ির একটা ঘরের পেছন দিক। জানলা দরজার চিহ্ন মাত্র নেই, প্রাচীরেরই সামিল। যতীনবাবু ডাকলেন, অতসী, আমার ভাগ্নে এসেছে। এই ঘরে একটা মাদুর বিছিয়ে দিয়ে যাও তো, ওই ঘরটা বড্ড অন্ধকার। এ ঘর মানে আমরা যে ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, ও ঘর মানে ওদিককার ঘরটা। সেই ঘর থেকে বেরিয়ে এলেন এক নারী, মস্ত ঘোমটায় মুখ ঢেকে। যতীন মামা বললেন, এ কি, ঘুমটা কেন? আরে এই যে ভাগ্নে। মামির ঘোমটা ঘুচবার লক্ষণ নেই দেখে আবার বললেন, ছি ছি, আরে মামি হয়ে ভাগ্নের কাছে ঘোমটা টেনে কলা বউ সাজবে নাকি? এবার মামির ঘোমটা উঠল। দেখলাম আমার নতুন পাওয়া মামিটি মামারই উপযুক্ত স্ত্রী বটে। মামি এ ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে দিলেন। ঘরে তক্তপোষ, টেবিল, চেয়ার ইত্যাদির বালাই নেই। একপাশে একটা রংচটা ট্রাঙ্ক আর একটা কাঠের বাক্স। দেওয়ালে এক কোণ থেকে আর এক কোণ পর্যন্ত একটা দড়ি টাঙানো, তাতে একটি মাত্র ধুতি ঝুলছে। একটা পেরেকে একটা আধময়লা খদ্দরের পাঞ্জাবি লটকানো। যতীন মামার সম্পত্তি। গোটা 2 বছর আগেকার ক্যালেন্ডারের ছবি। একটাতে এখনো চৈত্র মাসের তারিখ লেখা কাগজটা লাগানো রয়েছে। ছিঁড়ে ফেলতে বোধহয় কারো খেয়াল হয়নি। যতীন মামা বললেন, একটু সুজি টুজি থাকে তো ভাগ্নেকে করে দাও, না থাকে তো 1 কাপ চাই খাবে খন। কিছু দরকার নেই যতীন মামা, আপনার বাঁশি শুনতে এসেছি। বাঁশির সুরেই খিদে মিটবে এখন। যদিও খিদে পাইনি মোটেই, বাড়ি থেকে খেয়ে এসেছি যে। বাঁশি? বাঁশি তো এখন আমি আর বাজাই না। সে হবে না, আপনাকে শোনাতেই হবে। তাহলে বসো, রাত হোক। সন্ধ্যের পর ছাড়া আমি বাঁশি ছুঁই না। কেন? যতীন মামা মাথা নেড়ে বললেন, কেন জানি না ভাগ্নে, দিনের বেলা বাঁশি বাজাতে পারি না। আজ পর্যন্ত কোনো দিন বাজাইনি। হ্যাঁ গো অতসী, বাজিয়েছি?
অতসী মামি মৃদু হেসে বললেন, না। যেন প্রকাণ্ড একটা সমস্যার সমাধান হয়ে গেল এমনি ভাবে যতীন মামা বললেন, তাহলে বলো। মামা মোটে 5টা বেজেছে, সন্ধে হবে সেই 7টায়। এতক্ষণ বসে থেকে আপনাদের অসুবিধা করব? ঘুরে টুরে সন্ধ্যের পর আসবোক্ষণ। কি যে বলো ভাগ্নে, অসুবিধে আবার কি? হ্যাঁ, পাড়ার লোকে তো বয়কট করেছে অপবাদ দিয়ে। তুমি থাকলে তবু কথা কয়ে বাঁচবো। পাড়ার লোকে কি অপবাদ দিয়েছে মামা? অতসী মামের দিকে তাকিয়ে যতীন মামা হাসলেন। বলবো না কি ভাগ্নেকে কথাটা? অতসী, পাড়ার লোকে কি বলে জানো ভাগ্নে? বলে অতসী আমার বিয়ে করা বউ নয়। চোখের পলকে হাসি মুছে রাগে যতীন মামা গড়গড় করতে লাগলেন। বুঝলে ভাগ্নে, লক্ষ্মী ছাড়া বজ্জাত লোক এই পাড়ার। রীতিমতো দলিল আছে বিয়ের। কেউ কি তা দেখতে চাইবে? ত্রস্তভাবে অতসী মামি বললে, কি যাতা বলছো? ঠিক ঠিক, ভাগ্নে নতুন লোক, তাকে এসব বলা ঠিক হচ্ছে না বটে। আসলে ভারী রাগ হয় কিনা। এ কি, তোমরা যে কেউ কারো সঙ্গে কথা বলছো না গো? মামি মৃদু হেসে বলল, কি কথা বলবো? বোঝো কাণ্ড। কি কথা বলবে তাও কি আমায় বলে দিতে হবে নাকি? যা হোক, কিছু বলে শুরু করো। গড়গড় করে কথা আপনা আপনি এসে যাবে। তোমার নামটি কি ভাগ্নে? যতীন মামা সশব্দে হেসে উঠলেন। এইবার ভাগ্নে তুমি পাল্টা প্রশ্ন করো, আজ কি রাঁধবে মামি? ব্যাস, হাসা আলাপ জমে যাবে। তোমার আরম্ভটি কিন্তু বেশ অতসী। যা। মামির মুখ লাল হয়ে উঠল। না না, এমন বিশ্রী প্রশ্ন আমি কখনো করব না মামি, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার নাম সুরেশ। সুরেশ কিনা সুরের রাজা, তাই সুর শুনতে এত আগ্রহ, তাই না ভাগ্নে? হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, ইস, ভুবনবাবু যে টাকা দুটো ফেরত দেবে বলেছিল আজ। যাই নিয়ে আসি, দুদিন বাজার হয়নি। এই বসো ভাগ্নে, মামির সঙ্গে গল্প করো, আমি 10 মিনিটের ভেতর আসছি। ঘরের বাইরে গিয়ে বললেন, দৌড়টা দিয়ে যাও অতসী। ভাগ্নে ছেলে মানুষ, কেউ তোমার লোভে ঘরে ঢুকলে ঠেকাতে পারবে না। মামির মুখ আরক্ত হয়ে উঠল এবং সেটা গোপন করতেই চট করে উঠে গেল। বাইরে তার চাপা গলা শুনলাম। কি যে রসিকতা করো, ছি। মামা কি জবাব দিলে শোনা গেল না। মামি ঘরে ঢুকে বলল, ওই রকম স্বভাব ওর। তবে তোমায় বলি, বাক্সে 2টি মোটে টাকা, তাই নিয়ে সেদিন বাজার গেলেন। বললাম একটা থাক, জবাব দিলেন কেন? তারপর রাস্তায় ভুবনবাবু চাইতে টাকা 2টি তাকে দিয়ে খালি হাতে ঘরে ঢুকলেন। আশ্চর্য লোক তো। ওই রকমই। আর দেখো ভাই, সংসার ভাই নয়, ভাগ্নে। তাও তো বটে। আগে থাকতেই যে সম্বন্ধটা পাতিয়ে বসে আছো। তবে ওর ভাগ্নে না হয়ে আমার ভাই হলে বেশ হতো। কিন্তু বলি, সম্পর্কটা নতুন করে পাতাও না। এখনো তো 1 ঘন্টাও হয়নি, সম্পর্ক জমাট বাঁধেনি। কেন, মামি ভাগ্নে বেশ তো সম্পর্ক। আচ্ছা, তবে তাই হোক, কিন্তু আমার একটা কথা তোমায় রাখতে হবে ভাগ্নে। তুমি ওর বাঁশি শুনতে চেও না। তার মানে বাঁশি শুনতেই তো এলাম। মামির মুখ গম্ভীর হলো। কেন এলে? আমি ডেকেছিলাম? তোমাদের জ্বালায় আমি কি গলায় দড়ি দেব? আমি অবাক হয়ে মামির মুখের দিকে চেয়ে রইলাম, কথা জোগায় না। তোমাদের একটু শখ মেটাবার জন্য উনি আত্মহত্যা করছেন, দেখতে পাও না? রোজ তোমরা একজন না একজন এসে বাঁশি শুনতে চাইবে। রোজ গলা দিয়ে রক্ত পড়লে মানুষ কদিন বাঁচে? রক্ত? রক্ত নয়, দেখবে। এই বলে মামি চলে গেল। ফিরে এলো একটা গামলা হাতে করে। গামলার ভেতরে জমাট বাঁধা খানিকটা রক্ত। টাল উঠেছিল, ফেলতে মায়া হচ্ছিল, তাই রেখে দিয়েছি। রেখে কোনো লাভ নেই জানি, তবু। আমি অনুতপ্ত হয়ে বললাম, জানতাম না মামি, জানলে কখনো শুনতে চাইতাম না। ইস, এই জন্যই মামার এত শরীর খারাপ। কিছু মনে করো না ভাগ্নে, অন্য কারোর সঙ্গে তো কথা কই না।
তাই তোমাকে গায়ের ছাল মিটিয়ে বলে নিলাম। তোমার আর কি দোষ, সবই আমার অদৃষ্ট। এত রক্ত পড়ে তবু মামা বাঁশি বাজান? পৃথিবীর কোনো বাধাই ওর বাঁশি বাজানো বন্ধ করতে পারবে না। কত বলেছি, কত কেঁদেছি, তাও শোনেন না। আমি চুপ করে রইলাম। মামি বলে চলল, কতদিন ভেবেছি বাঁশি ভেঙে ফেলি, কিন্তু সাহস হয়নি। বাঁশির বদলে হয়তো মদ খেয়ে নিজেকে শেষ করে ফেলবেন, নয়তো যেখানে যা আছে সব বিক্রি করে বাঁশি কিনে না খেয়ে মরবেন। মামির শেষ কথাগুলি যেন গুমরে গুমরে কেঁদে ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। আমি কথা বলতে গেলাম, কিন্তু ফুটল না। মামি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অথচ দেখো, ওই একটা ছাড়া আমার কোনো কথাই ফেলেন না। আগে জানো আকণ্ঠ মদ খেতেন। বিয়ের পর যেদিন মিনতি করে মদ ছাড়তে বললাম, সেই দিন থেকে ও জিনিস ছোঁয়াই ছেড়ে দিলেন। কিন্তু ওই বাঁশির বিষয়ে কোনো কথাই শোনেন না। মামি, একবার জানো ভাগ্নে, বাঁশি আমি লুকিয়ে রেখেছিলাম। সে কি ছটফট করতে লাগলেন, মনে হলো যেন ও সর্বস্ব হারিয়ে গেছে। ঠিক তখনই বাইরে কড়া নাড়ার শব্দ হলো। ওই এলেন বোধ হয়। মামি দরজা খুলতে উঠে গেল। যতীন মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, দিলে না টাকা অতসী, বললে পরশু যেতে। পিছন থেকে মামি বলল, সে আমি আগেই জানি। দোকানদারটাই বা কি পাজি, এক পো সুজি চাইলাম সেটাও দিল না। মামার বাড়ি এসে ভাগ্নেকে দেখছি খালি পেটে ফিরতে হবে। সুজি দেয়নি, ভালোই করেছে। শুধু জল দিয়ে তো আর সুজি হয় না। কেন, ঘি নেই? ঘি? কবে আবার ঘি আনলে তুমি? তাও তো বটে। এই বলে যতীন মামা আমার দিকে চেয়ে হাসলেন, দিব্য সপ্রতিভ হাসি। কেন ব্যস্ত হচ্ছেন মামা? খাবারের কিচ্ছু দরকার নেই, ভাগ্নের সঙ্গে অত ভদ্রতা করতে নেই। বসো তোমরা, আমি আসছি। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল। মামা হেঁকে বললেন, কোথায় গো? বারান্দা থেকে জবাব এলো, আসছি। মিনিট 15 পরে মামি ফিরল। দুহাতে দুখানা রেকাবিতে গোটা 4 করে রসগোল্লা আর গোটা 2 সন্দেশ। আরে, কোত্থেকে জোগাড় করলে? এই বলে একটা রেকাবি টেনে নিয়ে একটা রসগোল্লা মুখে তুললেন। অন্য রেকাবিটা আমার সামনে রাখতে রাখতে মামি বলল, তা দিয়ে তোমার দরকার কি? মা কিচ্ছু না, যা খিদেটা পেয়েছে ডাকাতি করেও যদি এনে থাকো কিছু দোষ হয়নি। স্বামীর প্রাণ বাঁচাতে স্ত্রী অনেক কিছুই করে। আমি কুণ্ঠিত হয়ে বলতে গেলাম, কেন মিথ্যে মিথ্যে এসব? আবার যদি ওইসব শুরু করো ভাগ্নে, আমি কিন্তু কেঁদে ফেলবো। অগত্যা আমি নিঃশব্দে খেতে আরম্ভ করলাম। মামি ও ঘর থেকে 2 এনামেলের গ্লাসে জল এনে দিলেন। প্রথম রসগোল্লাটা গিলেই মামা বললেন, মিশ্রি রসগোল্লা রইল পড়ে, খেও তুমি, নয়তো ফেলে দিও। দেখি সন্দেশটা কেমন। সন্দেশ মুখে দিয়ে বললেন, এই জিনিসটা ভালো, ওইটা খাবো। বলে সন্দেশ 2 তুলে নিয়ে রেকাবিটা ঠেলে দিয়ে বললেন, যাও, তোমার সুজির ঢিপি ফেলে দিও খন ওই নর্দমায়। অতসী মামির চোখ ছলছল করে এলো। মামার ছলটুকু আমাদের কারোর কাছেই গোপন রইল না। কেন যে এমন খাসা রসগোল্লা মামার কাছে সুজির ঢিপি হয়ে গেল, বুঝে আমার চোখে প্রায় জল আসবার উপক্রম হলো। মাথা নিচু করে রেকাবিটা শেষ করলাম। মাঝখানে একবার চোখ তুলতেই নজরে পড়ল মামি মামার রেকাবিটা দরজার ওপরে তাকে তুলে রাখছে। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এলে মামি ঘরে ঘরে প্রদীপ দেখালো, ধুনো দিল। আমাদের ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে মামি চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। যতীন মামা হেসে বললেন, আরে লজ্জা কিসের? নিত্যকার অভ্যেস, বাদ পড়লে রাতে ঘুম হবে না। ভাগ্নের কাছে লজ্জা করতে নেই। না, আমি না হয়। বসো, উঠতে হবে না, অত লজ্জা নেই আমার। বলে
গলায় আঁচল দিয়ে মামার পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল। লজ্জায় সুখে তৃপ্তিতে আরক্ত মুখখানি নিয়ে অতসী মামি যখন উঠে দাঁড়ালো, আমি বললাম, দাঁড়াও মামি, একটা প্রণাম করে নি। না না, ছি ছি। ছি ছি নয় মামি, আমার নিত্যকার অভ্যেস না হতে পারে, কিন্তু তোমায় প্রণাম না করে যদি আজ বাড়ি ফিরি, রাত্রে আমার ঘুম হবে না ঠিক করে। এই বলে মামির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। যতীন মামা হো হো করে হেসে উঠলেন। দেখো দেখি ভাগ্নের কাণ্ড। আরে ভক্তি হয়েছে গো, ভক্তি। সকাল সন্ধে স্বামীকে প্রণাম করো জেনে শ্রদ্ধা হয়েছে ভাগ্নের। কি যে বলো! এই বলে মামি পলায়ন করল। বারান্দা থেকে বলে গেল, আমি রান্না করতে গেলাম। ভাগ্নে, এইবার তাহলে বাঁশি শোনো। থাকে, কাজ নেই মামা, শেষে আবার ওই রক্ত পড়তে আরম্ভ করবে। তুমিও শেষে ঘ্যান ঘ্যান প্যান প্যান আরম্ভ করলে ভাগ্নে। রক্ত পড়বে তো হয়েছেটা কি? তুমি শুনলেও আমি বাজাবো, না শুনলেও বাজাবো। পছন্দ না হয় রান্নাঘরে মামির কাছে বসে কানে আঙ্গুল দিয়ে থাকোগে। কাঠের বাক্সটা খুলে বাঁশির কাঠের কেসটা বার করলেন। বললেন, চলো বারান্দায় চলো, ঘরে বড় শব্দ হয়। নিজেই বারান্দায় মাদুরটা তুলে এনে বিছিয়ে নিলেন। দেওয়ালে ঠেস দিয়ে বসে বাঁশিটা মুখে তুললেন। হঠাৎ আমার মনে হলো, আমার ভেতরে যেন একটা উন্মাদ, একটা খ্যাপা উদাসীন ঘুমিয়েছিল, আজ বাঁশির সুরের নাড়ায় জেগে উঠল। বাঁশির সুর এসে লাগে কানে, কিন্তু আমার মনে হলো বুকের তলেও যেন সাড়া পৌঁছেছে। অতি তীব্র বেদনার মধুরতম আত্মপ্রকাশ কেবল বুকের মাঝে গিয়ে পৌঁছায়নি, বাইরের এই ঘরদোরকেও যেন স্পর্শ করে দিয়ে জীবন্ত করে তুলেছে। আর আকাশকে বাতাসকে মৃদুভাবে স্পর্শ করতে করতে যেন দূরে, বহু দূরে, যেখানে গোটা কয়েক তারা ফুটে উঠেছে দেখতে পাচ্ছি, সেইখানে স্বপ্নের মায়ার মধ্যে লয় পাচ্ছে। অন্তরে ব্যথা বোধ করে আনন্দ পাবার যতগুলি অনুভূতি আছে, বাঁশির সুর যেন তাদের সঙ্গে কোলাকুলি আরম্ভ করেছে। বাঁশি শুনেছি ঢের, বিশ্বাস হয়নি এই বাঁশি বাজিয়ে একজন একদিন এক কিশোরীর কুল মান লজ্জা ভয় সব ভুলিয়ে দিয়েছিল। যমুনাতে উজান বইয়েছিল। আজ মনে হলো, আমার যতীন মামার বাঁশিতে সমগ্র প্রাণ যদি আচমকা জেগে ওঠে, নিরর্থক কেমন ব্যাকুল হয়ে ওঠে, তবে সেই বিশ্ববাসীর বাদকের পক্ষে ওই দুটি কাজ আর এমন কি কঠিন। দেখি মামি কখন এসে নিঃশব্দে ওদিকের বারান্দায় বসে পড়েছে। খুব সম্ভব ওই ঘরটাই রান্নাঘর, কিংবা রান্নাঘরে যাবার পথ ওই ঘরের ভেতর দিয়ে। যতীন মামার দিকে চেয়ে দেখলাম, খুব সম্ভব সংজ্ঞা নেই। এ যেন সুরের আত্মভোলা সাধক, সমাধি পেয়ে গেছে। কতক্ষণ বাঁশি চলেছিল ঠিক মনে নেই, বোধহয় ঘন্টা দেড়েক হবে। হঠাৎ এক সময় বাঁশি থামিয়ে যতীন মামা ভয়ানক কাশতে আরম্ভ করলেন। বারান্দার ক্ষীণ আলোতেও বুঝতে পারলাম মামার মুখ চোখ অস্বাভাবিক রকম লাল হয়ে উঠেছে। অতসী মামি বোধহয় প্রস্তুত ছিল, জল আর পাখা নিয়ে ছুটে এলো। এই নাও জলটা খাও, জলটা খাও, আস্তে আস্তে খাও, বিষম খাবে না। না, খানিকটা রক্ত তুলে মামির শুশ্রূষায় যতীন মামা অনেকটা সুস্থ হলেন। মাদুরের ওপর একটা বালিশ পেতে মামি তাকে শুইয়ে দিল।
পাখা নেড়ে নীরবে হাওয়া করতে লাগলো। তারপর একসময় উঠে দাঁড়িয়ে বললাম, আজ আসি যতীন মামা। খেয়ে যাও ভাগ্নে, বসো, খেয়ে যাও। এই তুমি এখন কথা কও না তো, ভাগ্নের বাড়িতে ভাববে। আজ থাক, আর একদিন এসে খেয়ে যাবে খন। ভাগ্নে চলো, এই আমি দরজা দিয়ে আসছি, কথা বলবে না কিন্তু, হ্যাঁ? সদরের দরজা খুলে বাইরে যাব, মামি আমার একটা হাত চেপে ধরে বলল, একটু একটু দাঁড়াও ভাগ্নে, আমি একটু সামলে নি। প্রদীপের আলোতে দেখলাম মামির সমস্ত শরীর থরথর করে কাঁপছে। একটু সুস্থ হয়ে বলল, ওর এই রক্ত পড়া দেখলে আমার এরকম হয়, বাসি শুনেও হতে পারে। আচ্ছা এবার এসো ভাগ্নে, শিগগির আর একদিন আসবে কিন্তু, হ্যাঁ? মামার বাঁশি ছাড়াতে পারি কিনা একবার চেষ্টা করে দেখবো মামি। পারবে, পারবে তুমি। যদি পারো ভাগ্নে, শুধু তোমার যতীন মামাকে নয়, আমাকেও তুমি বাঁচাবে। অতসী মামি ঝরঝর করে কেঁদে ফেলল। রাস্তায় নেমে বললাম, মামি খিলটা লাগিয়ে দাও। কেবলই মনে হয় নেশাকে মানুষ এত বড় দাম দেয় কেন? লাভ কি? এই যে যতীন মামা পলে পলে জীবন উৎসর্গ করে সুরের জাল বুনবার নেশায় মেতে যান, মানি তাতে আনন্দ আছে। যে সৃষ্টি করে তারও, যে শোনে তারও। কিন্তু এত চড়া মূল্য দিয়ে কি সেই আনন্দ কিনতে হবে? এই যে স্বপ্ন সৃষ্টি, এ তো ক্ষণিকের। যতক্ষণ সৃষ্টি করা যায় শুধু ততক্ষণে স্থিতি। তারপর বাস্তবের কঠোরতার মাঝে এই স্বপ্নের চিহ্ন তো খুঁজে পাওয়া যায় না। এ নিরর্থক মায়া সৃষ্টি করে নিজেকে ভোলাবার প্রয়াস কেন? মানুষের মন কি বিচিত্র! আমারও ইচ্ছে করে যতীন মামার মতো সুরের আলোয় ভুবন ছেয়ে ফেলে সুরের আগুন গগনে বেয়ে তুলে ধীরে ধীরে নিজেকে শেষ করে আনি। লাভ নেই, নাই বা রইল। এতদিন জানতাম আমিও বাঁশি বাজাতে জানি, বন্ধুরা শুনে প্রশংসাও করে এসেছে। বাঁশি বাজিয়ে আনন্দও যে পাই না তা নয়, কিন্তু যতীন মামার বাঁশি শুনে এসে মনে হলো বাঁশি বাজানো আমার জন্য নয়। এক একটা কাজ করতে এক একজন লোক জন্মায়, আমি বাঁশি বাজাতে জন্মাইনি। যতীন মামা ছাড়া বাঁশি বাজানোর অধিকার আর কারো নেই। কারো কারো বাঁশি হয়তো যতীন মামার বাঁশির চেয়েও মনকে উতলা করে তোলে, আমি তাদের চিনি না। এরপর আরেক দিন গেলাম যতীন মামার বাড়িতে। বললাম, মামা আমাকে বাঁশি শিখিয়ে দেবে? বাঁশি কি শেখাবার জিনিস ভাগ্নে? ওটা নিজে থেকে শিখতে হয়। তা ঠিক, আর শিখতেও হয় মন দিয়ে, প্রাণ দিয়ে, সমগ্র সত্তা দিয়ে। নইলে আমার বাঁশি শেখার মতোই সে শিক্ষা ব্যর্থ হয়ে যায়। অতসী মামিকে সেদিন বিদায় নেবার সময় যে কথা বলেছিলাম সে কথা ভুলিনি, কিন্তু কি করে যে যতীন মামার বাঁশি ছাড়াবো ভেবে পেলাম না। অথচ দিনের পর দিন যতীন মামা যেই সর্বনাশা নেশায় একটু একটু করে মরণের দিকে এগিয়ে যাবেন, এ কথা ভাবতেও কষ্ট হলো। কিন্তু করা যায় কি? মামির প্রতি যতীন মামার যে ভালোবাসা, তার বোধহয় তল নেই। মামির কান্নাই যখন ঠেলেছেন, তখন আমার সাধ্য কি তাকে ঠেকিয়ে রাখি? আরেকদিন গিয়ে যতীন মামাকে সরাসরি বলে ফেললাম, মামা আপনি আর বাঁশি বাজাবেন না। যতীন মামা বড় বড় চোখ করে বললেন, বাঁশি বাজাবো না? বলো কি ভাগ্নে? তাহলে বাঁচবো কি করে? গলা দিয়ে রক্ত উঠছে, মামি কত কাঁদে। তার আমি কি করব? একটু আধটু কাঁদা ভালো। বলেই হাঁকলেন, অতসী, অতসী। মামি এলো। মামা বললেন, তোমার কান্না কি জন্য শুনি? বাঁশি ছেড়ে দিয়ে আমায় মরতে বলো নাকি? তাতে তোমার কান্না বাড়বে, কমবে না। মামি ম্লান মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। জানো ভাগ্নে, এই অতসীর জ্বালায় আমার বেঁচে থাকা ভার হয়ে উঠেছে।
কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন নড়বার নামটি নেই। ওর ভার ঘাড়ে না থাকলে বাঁশি বগলে মনের আনন্দে দেশে বিদেশে ঘুরে বেড়াতাম। বেড়ানো টেড়ানো তো সব মাথায় উঠেছে। যাও না বেড়াতে, আমি ধরে রেখেছি। ও রাখো নি। এই বলে মামা এমনভাবে চাইলেন যেন নিজের চোখে তিনি অতসী মামিকে খুন করতে দেখেছেন, আর মামি এখন তার সম্মুখেই সে কথা অস্বীকার করছে। মামির চোখে জল এলো, অশ্রু জড়িত কণ্ঠে বলল, আমার করো তো, আমি একদিন। মামা একেবারে জল হয়ে গেলেন। আমার সামনেই মামির হাত ধরে কোঁচার কাপড় দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বললেন, কি যে করো, ঠাট্টা করছিলাম, সত্যি বলছি অতসী। চট করে মামি হাত ছাড়িয়ে চলে গেল। আমি বললাম, কেন মিথ্যে চটালেন মামিকে? চটেনি, লজ্জায় পালালো। কিন্তু একদিন যতীন মামাকে বাঁশি ছাড়তে হলো। মামিই ছাড়ালো। মামির একদিন হঠাৎ টাইফয়েড জ্বর হলো। সেদিন বুঝি জ্বরের 17 দিন। সকাল 9টা বাজে। মামি ঘুমোচ্ছে। আমি তার মাথায় আইস ব্যাগটা চেপে ধরে আছি। যতীন মামা একটা স্টুলে বসে ম্লান মুখে চেয়ে আছেন। রাত্রি জেগে তার শরীর আরো শীর্ণ হয়ে গেছে। চোখ দুটি লাল হয়ে উঠেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো। হঠাৎ স্টুল ছেড়ে উঠে মামা ট্রাঙ্কটা খুলে বাঁশিটা বার করলেন। আজ 17 দিন এটা বাক্সেই বন্ধ ছিল। সবিস্ময়ে বললাম, আরে বাঁশি কি হবে মামা? ছেঁড়া পাম্প শুতে পা ঢোকাতে ঢোকাতে মামা বললেন, বেছে দিয়ে আসবো। তার মানে? তার মানে ডাক্তার বোসকে আর একটা কল দিতে হবে। মামা, বাঁশি থাক, আমার কাছে টাকা আছে। প্রত্যুত্তরে শুধু একটু হেসে যতীন মামা পেরেকে টাঙানো জামাটা টেনে নিলেন। যদি দরকার পড়ে তাই ভেবে পকেটে কিছু টাকা এনেছিলাম। মিথ্যা চেষ্টা। আমার মেজ মামা কতবার কত বিপদে যতীন মামাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন। যতীন মামা একটি পয়সাও নেননি। আমি বললাম, কোথাও যেতে হবে না মামা, আমি কিনবো বাঁশি। মামা ফিরে দাঁড়ালেন, বললেন, তুমি কিনবে ভাগ্নে? বেশ তো। কত দাম? 135-এ কিনেছি, 100 টাকায় দেব। বাঁশি ঠিক আছে, কেবল সেকেন্ড হ্যান্ড এই যা। আপনি না সেদিন বলছিলেন মামা, এরকম বাঁশি খুঁজে পাওয়া দায়, অনেক বেছে আপনি কিনেছেন। আমি 135 দিয়েই ওটা কিনব। তা কি হয়, পুরনো জিনিস। আমাকে কি জোচ্চোর পেলেন মামা? আপনাকে ঠকিয়ে কম দামে বাঁশি কিনব? পকেটে 10 টাকার 3টে নোট ছিল। বার করে মামার হাতে দিয়ে বললাম, এই 30 টাকা আগাম নিন, বাকি টাকাটা বিকেলে নিয়ে আসবো। যতীন মামা কিছুক্ষণ স্তব্ধভাবে নোটগুলোর দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আচ্ছা। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। যতীন মামার মুখের ভাবটা দেখবার স্বাদ হলো না। যতীন মামা ডাকলেন, ভাগ্নে। ফিরে তাকালাম। যতীন মামা হাসবার চেষ্টা করে বললেন, খুব বেশি কষ্ট হচ্ছে ভেবো না, বুঝলে ভাগ্নে। আমার চোখে জল এলো। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে মামির শিয়রে গিয়ে বসলাম। মামির ঘুম ভাঙেনি। জানতেও পারল না যে রক্ত পিপাসু বাঁশিটা ঝলকে ঝলকে মামার রক্ত পান করেছে, আমি আজ সেই বাঁশিটা কিনে নিলাম। মনে মনে বললাম, মিথ্যে আশা। এই যে বালির বাঁধ, একটা বাঁশি গেল আর একটা কিনতে কতক্ষণ। লাভের মধ্যে যতীন মামা একান্ত প্রিয় বস্তু হাতছাড়া হয়ে যাওয়ার বেদনাটাই যা পেলেন। বিকেলে বাকি টাকা এনে দিতেই যতীন মামা বললেন, বাড়ি যাবার সময় বাঁশিটা নিয়ে যেও। থাক না এখন কদিন, এত তাড়াতাড়ি কিসের? না, পরের জিনিস আমি বাড়িতে রাখি না। বুঝলাম, পরের হাতে চলে যাওয়া বাঁশিটা চোখের ওপরে থাকা তার সহ্য হবে না। বললাম, বেশ মামা, তাই নিয়ে যাবক্ষণ। হ্যাঁ, নিয়েই যেও। তোমার জিনিস এখানে কেন ফেলে রাখবে?
19 দিনের দিন মামির অবস্থা সংকটজনক হয়ে উঠল। যতীন মামা স্টুলটা বিছানার কাছে টেনে এনে মামির একটা হাত মুঠো করে ধরে নীরবে তার রোগ শীর্ণ ঝরা ফুলের মতো ম্লান মুখের দিকে চেয়েছিলেন। হঠাৎ অতসী মামি বলল, ওগো, আমি বোধহয় আর বাঁচব না। তা কি হয় অতসী, তোমায় বাঁচতে হবেই। তুমি না বাঁচলে আমিও যে বাঁচব না। বালাই ষাট বাঁচবে বই কি। দেখো, আমি যদি নাই বাঁচি, আমার একটা কথা রাখবে? যতীন মামা নত হয়ে বললেন, রাখবো, বলো। বাঁশি বাজানো ছেড়ে দিও। তিল তিল করে তোমার শরীর ক্ষয় হচ্ছে দেখে ওপারে গিয়েও আমার শান্তি থাকবে না। রাখবে আমার কথা? বেশ, তাই হবে অতসী। তুমি আগে ভালো হয়ে ওঠো, আমি আর বাঁশি ছোঁব না। মামির শীর্ণ ঠোঁটে সুখের হাসি ফুটে উঠল। মামার একটা হাত বুকের উপর টেনে শ্রান্তভাবে মামি চোখ বুঝল। শান্তি। আমি বুঝলাম, যতীন মামা আজ তার রোগ শয্যাগতা অতসীর জন্য কত বড় একটা ত্যাগ করলেন। অতি মৃদু স্বরে উচ্চারিত ওই কটি কথা, তুমি ভালো হয়ে ওঠো, আমি আর বাঁশি ছোব না। অন্যে না বুঝুক, আমি তো যতীন মামাকে চিনি, আমি জানি, অতসী মামিও জানে ওই কথা কটির পিছনে কতখানি জোর আছে। বাঁশি বাজাবার জন্য মন উন্মাদ হয়ে উঠলেও যতীন মামা আর বাঁশি ছোবেন না। শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প, মানিক বন্দ্যোপাধ্যায় লেখা অতসী মামি। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। শেষ পর্যন্ত মামি ভালো হয়ে উঠল। যতীন মামার মুখে হাসি ফুটল। মামি যেদিন পথ্য পেল সেদিন মামা হেসে বললেন, কি গো, বাঁচবে না বলে অমনি মুখের কথা কি না? যে চাঁড়াল খুড়োর কাছ থেকে তোমায় ছিনিয়ে এনেছি, জম বেটা তো ভালো মানুষ গো। চাঁড়াল খুড়ো আবার কি মামা? ও, তুমি জানো না বুঝি? সে এক দ্বিতীয় মহাভারত। গুরু নিন্দা করো না। গুরু নিন্দা আবার কি? গুরুতর নিন্দা করব। ভাগ্নেকে দেখাও না। অতসী, তোমার পিঠের দাগটা দেখাও। মামির বাধা দেওয়া সত্ত্বেও মামা ইতিহাসটা শুনিয়ে দিলেন। নিজের খুড়ো নয়, বাপের পিস্তুত ভাই। মা বাবাকে হারিয়ে 17 বছর বয়স পর্যন্ত ওই খুড়োর কাছেই অতসী মামি ছিল। অত বড় মেয়ে, তাকে কিল চড় লাগাতে খুড়োটির বাধ্য না, আনুষঙ্গিক অন্য শব্দ ছিলই। খুড়োর মেজাজের একটি অক্ষয় চিহ্ন আজ পর্যন্ত তোমার মামির পিঠে আছে। পাশের বাড়িতেই আমি তখন বাঁশি বাজাতাম আর ওই মদ-টদ খেতাম আর কি। প্রায় খুড়োর গর্জন আর অনেক রাতে অতসীর চাপা কান্নার শব্দে সে নেশা ছুটে যেত আপনা থেকেই। নিতান্ত চোটে একদিন ওকে নিয়ে পালিয়ে এলাম আর তারপর বিয়ে করে ফেললাম। মামার ইতিহাস বলা শেষ হলে অতসী মামি ক্ষীণ হাসি হেসে বলল, তখন কি জানতাম যে এত মদ খায়? তাহলে কখনো আসতাম না। তখন কি জানতাম তুমি মাথার রতন হয়ে আঠার মতো লেপ্টে থাকবে? তাহলে কখনো উদ্ধার করতাম না। আর মদ না খেলে কি এক ভদ্রলোকের বাড়ি থেকে মেয়ে চুরি করার মতো বিশ্রী কাজটা করতে পারতাম? আমি ভেবেছিলাম বছরখানেক। যাও, চুপ করো। ভাগ্নের সামনে যা তা বকো না। মামা হেসে চুপ করলেন। মাস 2 পরের কথা, কলেজ থেকে শটান যতীন মামার ওখানে হাজির হলাম। দেখি
জিনিসপত্র যা ছিল বাঁধাছাদা হয়ে পড়ে আছে। অবাক হয়ে প্রশ্ন করলাম, এসব কি মামা? যতীন মামা সংক্ষেপে বললেন, দেশে যাচ্ছি। দেশে? দেশ আবার আপনার কোথায়? আমার কি একটা দেশও নেই ভাগ্নে? 500 টাকা আয়ের জমিদারি আছে দেশে, খবর রাখো। হয়তো জন্মের মতোই তোমাদের ছেড়ে চললাম ভাগ্নে। আমার অসুখের জন্য এটা হলো। তোমার অসুখের জন্য? তার মানে? তার মানে বাড়িটা বিক্রি করে দিয়েছি। যিনি কিনেছেন পাশের বাড়িতেই থাকেন। মাঝখানে প্রাচীরটা ভেঙে দুটো বাড়ি এক করে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এত কাণ্ড করলে মামা, আমাকে একবার জানালে না পর্যন্ত? কবে যাওয়া ঠিক হলো? বাঁধা বিছানা আর তালাবন্ধ বাক্সের দিকে আঙুল বাড়িয়ে মামা বললেন, আজ রাতে ঢাকা মেলে রওনা হব। আমরা বাঙাল হে ভাগ্নে, জানো না বুঝি? বলে মামা হাসলেন। অবাক মানুষ, এমন অবস্থায় হাসিও আসে। গম্ভীরভাবে উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আসি যতীন মামা। মামি এলাম। বলে দরজার দিকে অগ্রসর হলাম। অতসী মামি উঠে এসে আমার হাতটা চেপে ধরে বলল, লক্ষ্মী ভাগ্নে, রাগ করো না। আগে থাকতে তোমায় খবর দিয়ে লাভ তো কিছু ছিল না, কেবল মনে ব্যথা পেতে। যে ভাগ্নে তুমি, কত কি হাঙ্গামা বাঁধিয়ে তুলতে, ঠিক আছে কিছু? আমি ফিরে গিয়ে বাঁধা বিছানাটার ওপর বসে বললাম, আজ যদি না আসতাম একটা খবরও তো পেতাম না। কাল এসে দেখতাম বাড়িঘর খাঁকা করছে। আরে রাম ও রাম, তোমায় না বলে কি যেতে পারি? দুপুরবেলা সেনের ডাক্তারখানা থেকে ফোন করে দিয়েছিলাম তোমাদের বাড়িতে। কলেজ থেকে বাড়ি ফিরলেই তুমি খবর পেতে। বাড়ি আর গেলাম না। শিয়ালদা স্টেশনে মামা মামিকে উঠিয়ে দিতে গেলাম। গাড়ি ছাড়ার আগে কতক্ষণ সময় যে কি করেই কাটলো, কারো মুখেই কথা নেই। যতীন মামা কেবল মাঝে মাঝে দু একটা হাসির কথা বলছিলেন এবং হাসাচ্ছিলেন, কিন্তু তার বুকের ভেতর যে কি করছিল সে খবর আমার অজ্ঞাত থাকেনি। গাড়ি ছাড়বার ঘন্টা বাজলে যতীন মামা আর অতসী মামিকে প্রণাম করে গাড়ি থেকে নামলাম। এইবার যতীন মামা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। আর বোধহয় মুখে হাসি ফুটিয়ে রাখা তার পক্ষে সম্ভব হলো না। জানলা দিয়ে মুখ বার করে মামি ডাকল, শোনো। কাছে গেলাম। তোমাকে ভাগ্নে বলি আর যাই বলি, মনে মনে জানি তুমি আমার ছোট ভাই। পারো তো একবার বেড়াতে গিয়ে দেখা দিয়ে এসো। আমাদের হয়তো আর কলকাতা আসা হবে না। জমির ভারী ক্ষতি হয়ে গেছে। যেও কেমন ভাগ্নে। মামির চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ল। ঘাড় নেড়ে জানালাম, যাব। বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। যতক্ষণ গাড়ি দেখা গেল অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম। দূরের লাল সবুজ আলোক বিন্দুর ওপারে যখন একটি চলন্ত লাল বিন্দু অদৃশ্য হয়ে গেল, তখন ফিরলাম। চোখের জলে দৃষ্টি তখন ঝাপসা হয়ে গেছে। মানুষের স্বভাবই এই, যখন যে দুঃখটা পায় তখন সেই দুঃখটাকেই সকলের বড় করে দেখে। নইলে কে ভেবেছিল যে যতীন মামা আর অতসী মামির বিচ্ছেদে আমার দুচোখ জলে ভরে গিয়েছিল, সেই যতীন মামা আর অতসী মামি একদিন আমার মনের এক কোণে সংসারের সহস্র আবর্জনার তলে চাপা পড়ে যাবেন। জীবনে অনেকগুলি ওলটপালট হয়ে গেল। যথাসময় ভাগ্য আমার ঘাড় ধরে যৌবনের কল্পনার সুখস্বর্গ থেকে বাস্তবের কঠোর পৃথিবীতে নামিয়ে দিল। নানা কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে পড়ল। বালিগঞ্জের বাড়িটা পর্যন্ত বিক্রি করে ঋণ শোধ দিয়ে 80 টাকা মাইনের একটা চাকরি নিয়ে শ্যামবাজার অঞ্চলে ছোট একটা বাড়ি ভাড়া করে উঠে গেলাম। আর মার কাঁদা কাটায় গুলে একটা বিয়েও করে ফেললাম। প্রথমে সমস্ত পৃথিবীটাই যেন তেতো লাগতে লাগলো। জীবনটা বিস্বাদ হয়ে গেল। আশা আনন্দের এতটুকু আলোড়নও ভেতরে খুঁজে পেলাম না।
তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। নতুন জীবনের রসের খোঁজ পেলাম। জীবনের জুয়া খেলায় হার জিতের কথা কদিন আর মানুষ বুকে পুষে রাখতে পারে? জীবনে যখন এই সব বড় বড় ঘটনা ঘটছে, তখন নিজেকে নিয়ে আমি এমনি ব্যাপৃত হয়ে পড়লাম যে কবে এক যতীন মামা আর অতসী মামি স্নেহ পরম সম্পদ বলে গ্রহণ করেছিলাম, সে কথা মনে ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে গেল। 7 বছর পরে আজ কচ্চিৎ কখনো হয়তো একটা অস্পষ্ট স্মৃতির মতো তাদের কথা মনে পড়ে। মাঝে একবার মনে পড়েছিল যতীন মামাদের দেশে চলে যাওয়ার বছর 3 পরে। সেইবার ঢাকা মেলে কলিশন হয়। মৃতদের নামের মাঝে যতীন্দ্রনাথ রায় নামটা দেখে যে খুব একটা ঘা লেগেছিল, সে কথা আজও মনে আছে। ভেবেছিলাম একবার গিয়ে দেখে আসব, কিন্তু হয়নি। সেদিন আপিস থেকে ফিরে দেখি আমার স্ত্রীর কঠিন অসুখ। মনে পড়ে যতীন মামার দেশের ঠিকানায় একটা পত্র লিখে দিয়ে এই ভেবে মনকে সান্ত্বনা দিয়েছিলাম, ও নিশ্চয়ই আমার যতীন মামা নয়, পৃথিবীতে যতীন্দ্রনাথ রায়ের তো আর অভাব নেই। সে চিঠির কোনো জবাব আসেনি। স্ত্রীর অসুখের হিড়িকে কথাটাও আমার মন থেকে মুছে গিয়েছিল। তারপর গড়িয়ে গড়িয়ে আরো 4টে বছর কেটে গেছে। আমার ছোট বোন বিনার বিয়ে হয়েছিল ঢাকায়। পুজোর সময় বিনাকে তারা পাঠালে না। অগ্রহায়ণ মাসে বিনাকে আনতে ঢাকা গেলাম, কিন্তু আনা হলো না। গিয়েই দেখি বিনার শাশুড়ির খুব অসুখ। আমি যাওয়ার আগের দিন হু হু করে জ্বর এসেছে। ডাক্তার আশঙ্কা করছেন নিউমোনিয়া। ছুটি ছিল না, ক্ষুণ্ণ হয়ে একাই ফিরলাম। গোয়ালন্দে স্টিমার থেকে নেমে ট্রেনের একটা ইন্টারে ভিড় কম দেখে উঠে পড়লাম। 2টি মাত্র ভদ্রলোক, এক কোণে র্যাপার মুড়ি দেওয়া একটি স্ত্রীলোক, খুব সম্ভব এদের একজনের স্ত্রী। জিনিসপত্রের একান্ত অভাব। খুশি হয়ে একটা বেঞ্চিতে কম্বলের ওপর চাদর বিছিয়ে বিছানা করলাম। বালিশ ঠেসান দিয়ে আরাম করে বসে পা দুটো কম্বল দিয়ে ঢেকে একটা ইংরেজি মাসিক পত্র বার করে ওপেনহাইমের ডিটেকটিভ গল্পে মনোসংযোগ করলাম। যথাসময়ে গাড়ি ছাড়ল এবং পরে স্টেশনে থামল, আবার চলল। এটা ঢাকা মেল বটে, কিন্তু পোড়াদ পর্যন্ত প্রত্যেক স্টেশনে থেমে থেমে প্যাসেঞ্জার হিসেবেই চলে। পোড়াদের পর ছোটখাটো স্টেশনগুলি বাদ দেয় এবং গতিও কিছু বাড়ায়। গোয়ালন্দের পর গোটা 3 স্টেশন পার হয়ে একটা স্টেশনে গাড়ি দাঁড়াতে ভদ্রলোক 2জন জিনিসপত্র নিয়ে নেমে গেলেন। স্ত্রীলোকটি কিন্তু তেমনি ভাবে বসে রইলেন। ব্যাপার কি, একে ফেলেই দেখছি সব নেমে গেলেন। এমন অন্যমনস্ক তো কখনো দেখিনি। ছোটখাটো জিনিসে মানুষের ভুল হয়, একটা আস্ত মানুষ, তাও আবার একজনের অর্ধাঙ্গ, তাকে আবার কেউ ভুল করে ফেলে রেখে যায় নাকি? জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম পিছনে না তাকিয়ে তারা স্টেশনের গেট পার হচ্ছেন। হয়তো ভেবেছেন চিরদিনের মতো আজও স্ত্রীটি তার পিছু পিছু চলেছে। চেঁচিয়ে ডাকলাম, ও মশাই, মশাই, আরে ও মশাই, শুনছেন? গেটের ওপারে ভদ্রলোক 2জন অদৃশ্য হয়ে গেলেন। বাঁশি বাজিয়ে গাড়িও ছাড়ল। অগত্যা নিজের জায়গায় বসে পড়ে ভাবলাম, তবে কি ইনি একাই চলেছেন নাকি? বাঙালির মেয়ে নিশ্চয়ই। র্যাপার দিয়ে নিজেকে ঢাকবার কায়দা দেখেই সেটা বোঝা যায়। বাঙালির মেয়ে এই রাত্রিবেলা নিঃসঙ্গ যাচ্ছে, তাও আবার পুরুষদের গাড়িতে। একটু ভেবে বললাম, এই যে শুনছেন? সাড়া নেই। আপনার সঙ্গীরা সব নেমে গেছে, শুনছেন? এইবার আলোয়ানের পোঁটলা নড়ল এবং আলোয়ান ও ঘোমটা সরে গিয়ে যে মুখখানা বার হলো দেখেই আমি চমকে উঠলাম। কিছু নেই, সে মুখের কিছুই এতে নেই। আমার অতসী মামির মুখের সঙ্গে এই মুখের অনেক তফাৎ, কিন্তু তবু আমার মনে হলো এ আমার অতসী মামি। মৃদু হেসে বলল, গলা শুনেই মনে হয়েছিল এ আমার ভাগ্নের গলা। কি
কিন্তু অতটা আশা করতে পারিনি। মুখ বার করতে ভয় হচ্ছিল, পাছে আশা ভেঙে যায়। অতসী মামি? খুব বদলে গেছি না গো? মামির সিঁথিতে সিঁদুর নেই, কাপড়ে পাড়ের চিহ্ন খুঁজে পেলাম না। 4 বছর আগে ঢাকা মেল কলিশনে মৃতদের তালিকায় একটা অতি পরিচিত নামের কথা মনে পড়ল। যতীন মামা তবে সত্যিই নেই। আস্তে আস্তে বললাম, খবরের কাগজে মামার নাম দেখেছিলাম মামি। বিশ্বাস হয়নি সে আমার যতীন মামা। একটা চিঠি লিখেছিলাম, পাওনি? না তো। তারপরে আমি ওখান থেকে 2-3 মাসের জন্য চলে যাই। কোথায়? আমার এক দিদির কাছে, দুঃসম্পর্কের অবশ্য। আমায় কেন একটা খবর দিলে না মামি? মামি চুপ করে রইল। ভাগ্নের কথা বুঝি মনে ছিল না? তা নয়, কিন্তু খবর দিয়ে আর কি হতো? যা হওয়ার তা তো হয়েই গেল। বাঁশিকে ঠেকিয়ে রাখলাম, কিন্তু নিয়তিকে তো ঠেকাতে পারলাম না। তোমার মেজ মামার কাছে তোমার কথাও সব শুনলাম। আমার দুর্ভাগ্য নিয়ে তোমায় আর বিরক্ত করতে ইচ্ছে হলো না ভাগ্নে। আমি তো জানি একটা খবর দিলেই তুমি ছুটে আসবে। চুপ করে রইলাম। বলবার কি আছে? কি নিয়েই বা অভিমান করব? খবরের কাগজে যতীন মামার নাম পড়ে একটা চিঠি লিখেই তো আমার কর্তব্য শেষ করেছিলাম। কি করছো এখন ভাগ্নে? চাকরি। এখন তুমি যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছি সে তুমি একটু পরেই বুঝবে। তা হ্যাঁ গো, ছেলে পিলে কটি? আশ্চর্য, জগতে এত প্রশ্ন থাকতে এই প্রশ্নটাই সকলের আগে মামির মনে জেগে উঠল। একটি ছেলে। ভারী ইচ্ছে করছে আমার ভাগ্নের খোকাকে দেখে আসতে। দেখাবে একবার? কার মতো হয়েছে? তোমার মতো না তার মার মতো? কত বড় হলো? 3 বছর চলছে। চলো না মামি আমাদের বাড়ি। বাকি প্রশ্নগুলির জবাব না হয় নিজের চোখেই দেখে আসবে। গিয়ে যদি আর না নড়ি ভাগ্নে? তেমন ভাগ্য কি হবে? কিন্তু সত্যি কোথায় চলেছ মামি? এখন থাকো কোথায়? থাকি দেশেই। কোথায় যাচ্ছি সে তুমি একটু পরেই বুঝবে। তা হ্যাঁ, ভালো কথা, সেই বাঁশিটার কি হলো ভাগ্নে? এইখানে আছে। এইখানে? এই গাড়িতে? আমার ছোট বোন বিনাকে আনতে গিয়েছিলাম। সে লিখেছিল বাঁশিটা নিয়ে যেতে। সবাই নাকি শুনতে চেয়েছিল। তুমি বাজাতে জানো নাকি? বার করো না বাঁশিটা। ওপর থেকে বাঁশির কেসটা পারলাম। বাঁশিটা বার করতেই মামি ব্যগ্র হাতে টেনে নিয়ে এক দৃষ্টিতে সেটার দিকে চেয়ে রইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বিয়ের পর এটাকে বন্ধু বলে গ্রহণ করেছিলাম। মাঝখানে এর চেয়ে বড় শত্রু আমার ছিল না। আজ আবার এটাকে বন্ধু মনে হচ্ছে। শেষ 3টে বছর বাঁশিটার জন্য ছটফট করে কাটিয়েছিলেন। আজ মনে হচ্ছে বাঁশি বাজানো ছাড়তে না বললেই হয়তো ভালো হতো। বাঁশির ভেতর দিয়ে মরণকে বরণ করলে তবু শান্তিতে যেতে পারতে। শেষ কটা বছর এত মনোকষ্ট ভোগ করতে হতো না। বাঁশির অংশগুলো লাগিয়ে মামি মুখে তুলল। পরক্ষণেই ট্রেনের ঝমঝমানি ছাপিয়ে চমৎকার বাঁশি বেজে উঠল। পাকা গুনির হাতের স্পর্শ পেয়ে বাঁশি যেন প্রাণ পেয়ে অপূর্ব বেদনাময় সুরের জাল বুনে চলল। আমার বিস্ময়ের সীমা রইল না। এ তো অল্প সাধনার কাজ নয়। যার তার হাতে বাঁশি তো এমন অপূর্ব কান্না কাঁদে না। মামির চোখ ধীরে ধীরে বুজে এলো। তার দিকে তাকিয়ে ভবানীপুরের একটা অতি ক্ষুদ্র বাড়ির প্রদীপের অল্প আলোয় বারান্দার দেওয়ালে ঠেস দেওয়া এক সুরসাধকের মূর্তি আমার মনে জেগে উঠল। মাঝে 7টা বছর কেটে গেছে। যতীন মামার যে অপূর্ব বাঁশির সুর একদিন শুনেছিলাম,
সে সুর মনের তলে কোথায় হারিয়ে গেছে। আজ অতসী মামির বাঁশি শুনে মনে হতে লাগলো সেই হারিয়ে যাওয়া সুরগুলি যেন ফিরে এসে আমার প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে। এক সময়ে বাঁশি থেমে গেল। মামির একটা দীর্ঘ নিঃশ্বাস ঝরে পড়ল। আমারও। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললাম, এই কথাটাও তো গোপন রেখেছিলে মামি। বিয়ের পর শিখিয়েছিলেন। বাঁশি শিখবার কি আগ্রহই তখন আমার ছিল। তারপর যেদিন বুঝলাম বাঁশি আমার শত্রু, সেই দিন থেকে আর ছুঁইনি। আজ কতকাল পর বাজালাম, মনে হয়েছিল বুঝি ভুলে গেছি। ট্রেন এসে একটা স্টেশনে দাঁড়ালো। মামি জানালা দিয়ে মুখ বার করে আলোর গায়ে লেখা স্টেশনের নামটা পড়ে ভেতরে মুখ ঢুকিয়ে বলল, পরের স্টেশনে আমি নেমে যাব ভাগ্নে। পরের স্টেশনে? কেন? আজ কত তারিখ জানো? 17ই অঘ্রাণ। মামি বললে, 4 বছর আগে আজকের দিনে। বুঝতে পারছো না তুমি? মুহূর্তে সব দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেল। ঠিক 4 বছর আগে এই 17ই অঘ্রাণ ঢাকা মেলে কলিশন হয়েছিল। সেদিনও এমনই সময় এই ঢাকা মেলটির মতো সেই গাড়িটা শত শত নিশ্চিন্ত আরোহীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। বলে উঠলাম, মামি, মামি। মামি স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে থেকে বলল, সামনে স্টেশনের অল্প দিকে লাইনের ধারে কঠিন মাটির উপর তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিলেন। প্রত্যেক বছর আজকের দিনটিতে আমি ওই তীর্থ দর্শন করতে যাই। আমার কাছে আর কোনো তীর্থের এতটুকু মূল্য নেই। হঠাৎ জানালার কাছে সরে গিয়ে বাইরের দিকে আঙুল বাড়িয়ে মামি বলে উঠল, ওই 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 ওখানে দেখতে পাচ্ছ না ভাগ্নে? তুমি দেখতে পাচ্ছ না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে একটু স্নেহ শীতল স্পর্শের জন্য ব্যগ্র হয়ে রয়েছে। একটু জলের জন্য মাগো। আমি তখন কোথায়? দুহাতে মুখ ঢেকে মামি ভেতরে এসে বসে পড়ল। ধীরে ধীরে গাড়িখানা স্টেশনের ভেতর ঢুকল। বিছানাটা গুটিয়ে নিয়ে আমি বললাম, চলো মামি, আমি তোমার সঙ্গে যাব। না ভাগ্নে, এই রাত্রে তোমাকে আমি একলা যেতে দিতে পারবো না। ছি, তোমার তো বুদ্ধির অভাব নেই ভাগ্নে। আমি কি সঙ্গে নিয়ে সেখানে যেতে পারি? সেই নির্জন মাঠে সমস্ত রাত আমি তার সঙ্গ অনুভব করি। সেখানে কি কাউকে নিয়ে যাওয়া যায়? ওইখানের বাতাসে যে তার শেষ নিঃশ্বাস রয়েছে। অবুঝ হয়েও না ভাগ্নে। বাঁশিটা তুলে নিয়ে মামি বলল, এটা নিয়ে গেলাম ভাগ্নে। এটার উপর তোমার চেয়ে আমার দাবি বেশি। দরজা খুলে অতসী মামি নেমে গেলেন। আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম। আবার বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। খোলা দরজাটা একটা করুণ শব্দ করে আছড়ে বন্ধ হয়ে গেল। একটা সিগারেট ধরিয়ে কয়েকটা সুখ টান দিয়ে তারানাথ বলতে শুরু করলো, দেখো, আমি একজন সাধারণ মানুষ। যাকে সাধক বলে আমি কিন্তু তা নই। কারণ সত্যিকারের সাধনা করবার সুযোগও আমি কোনোদিন পাইনি, পেলেও করতাম কিনা সন্দেহ। আসল ব্যাপারের চেয়ে
এই পথে পথে বেরিয়ে বেড়ানো, নানা বিচিত্র চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হওয়া, জীবনের এই দিকটাই আমাকে বেশি মুগ্ধ করত। নইলে সত্যিকারে সাধনা করলে আমি অনেক দূর উঠতে পারতাম। তোমাদের এতদিন বলিনি, আমার একবার প্রকৃত তান্ত্রিক দীক্ষাও হয়েছিল। গুরুর নাম বলবো না, তার বারণ আছে। এবং আমার দীক্ষাও হয়েছিল শুভ লগ্নে। তান্ত্রিক দীক্ষা অনেক বিচার করে লগ্ন দেখে দিতে হয়। যেমন শুক্লপক্ষে দীক্ষা হয় না, কৃষ্ণপক্ষের পঞ্চমী, সপ্তমী এসব তিথি খুব ভালো। অক্ষয় তৃতীয়া বা দশহরার দিন হতে পারে, কিন্তু তন্ত্র মতে এসবের চেয়েও প্রশস্ত দিনে আমার দীক্ষা হয়। কিশোরী বলল, যেমন? আমার দীক্ষা হয়েছিল সূর্যগ্রহণের সময়। গুরু যজ্ঞ শেষ করে আমার কপালে তিলক এঁকে যখন গলায় পদ্মবীজের মালা পরিয়ে দিলেন, তখন মাথার ঠিক ওপরে সূর্যে গ্রহণ লেগে রয়েছে। গুরু আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর উন্নতি হবে, এমন লগ্ন সবাই পায় না। উন্নতি অবশ্য কিছু হয়নি, তবে কয়েকটা ক্ষমতা পেয়েছিলাম, সে তো তোমরা জানোই। গুরু এও বলে দিয়েছিলেন, বেটা, সাধনা করলে অসীম শক্তি পাবি, কিন্তু সেই শক্তি নিজের স্বার্থে অপরের ক্ষতি করবার জন্য কাজে লাগালে সর্বনাশ হবে। তন্ত্রের এই নিয়ম, সাবধান থাকিস, পা যেন না ফসকায়। গুরুর কথা মতো চলতে পারিনি, অপরের ক্ষতি করিনি বটে, কিন্তু লোভে পড়ে আধ্যাত্মিক উন্নতির বদলে বৈষয়িক উন্নতি চেয়েছিলাম, ফলে শক্তি কমে গিয়েছে। নেহাত মধুসুন্দরী দেবী বলেছিলেন, কোনোদিন ভাত কাপড়ের জন্য ভাবতে হবে না, তাই চলে যায় একরকম করে। যাক, এসব কথা। তো একদিন বসে আছি এই বৈঠকখানা ঘরে, সময়টা সকাল। আগের দিন এক বেটা মারোয়ারিকে কোন শেয়ার ধরে রাখলে লাভ হবে বলে দিয়ে বেশ কিছু নগদ লাভ করেছিলাম। পড়তির মুখেও আমার কথায় ভরসা করে সে শেয়ার ধরে রেখে দেয়। পরের দিন মাঝরাতে বোম্বে থেকে ট্রাঙ্ক কল পাই, ওই শেয়ারের দর হঠাৎ বাড়তির দিকে। 7 দিনে কয়েক লাখ টাকা মুনাফা করে গতদিন সে এসে বেশ মোটা প্রণামী দিয়ে গেছে। থেকে জিনিসপত্র গুছিয়ে রাখিস, ফেরবার সময় তোকে সঙ্গে নিয়ে যাব। বেশ, তাই হবে। পরের মাসে বীরজার সঙ্গে আমাদের গ্রামের স্টেশনে গিয়ে নামলাম। কত বছর পরে সেই হারানো শৈশবের সোনালী দিনগুলো স্বপ্নের মতো মনে আসে। আয়, যা যায় তা একেবারেই যায়। স্টেশন থেকে আমাদের গ্রাম 7 মাইল আর বীরজার গ্রাম মাইল 10। স্টেশনে নেমে দেখি আমাদের জন্য গরুর গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। বীরজা ব্যবস্থা করে রেখেছিল আগে থেকে। গরুর গাড়ি চেপে অনেক বছর পরে আবার কাঁচা রাস্তা দিয়ে দুলতে দুলতে যাওয়া এত ভালো লাগছিল যে বিচার করে দেখে বুঝতে পারলাম, শহরে বাস করলেও শহরকে আমি আদৌ ভালোবাসি না। গ্রাম আমার রক্তে মিশে রয়েছে। চড়ুইটিপ গ্রামটা দেখতে ভারী ভালো। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটি নদী। নদীর ধারে ঝোপঝাড়। সমস্ত গ্রামে কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা প্রচুর। 3-4টে পাকা বাড়িও চোখে পড়ল। এছাড়া সবই হয় চালাঘর, নয়তো ওই করগেট টিনের ছাদওয়ালা বাড়ি। বীরজা আর তার দাদার বাড়ি পাশাপাশি, মাঝখানে এক টুকরো জমি। পাশাপাশি
কিন্তু মুখ দেখা দেখি নেই। যে বাড়িতে বীরজা আমাকে এনে তুললো সে বাড়ি সে নতুন করেছে। ছোটবেলায় আমি এসেছিলাম পাশের ওই পুরনো বাড়িতে, যেখানে এখন অম্বিকা ভূষণ থাকেন। শৈশবের স্মৃতিমণ্ডিত কোনো জায়গায় অনেক দিন পরে গেলে যে আনন্দ অনুভব করা উচিত, সেরকম কিন্তু খুব একটা হলো না। কারণ গ্রামে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। তোমরা তো জানো, দেবী আমাকে কিছু অতিমানবিক ক্ষমতা দান করেছিলেন। গ্রামে ঢুকেই আমার মনে হলো এখানে একটা অমঙ্গলজনক কিছু ঘটছে। সেটা কি তা তখনই বুঝতে পারলাম না বটে, কিন্তু মনের ভেতর কেমন অস্বস্তি পাক খেতে লাগলো। বীরজা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অমন মুখ করে রইলি কেন? কিছু না, এমনি। বীরজার বউটা ভারী ভালো, বেশ সাধ্যি মেয়ে। আমাকে আগে কখনো দেখেনি বটে, কিন্তু হাব ভাব দেখে বুঝতে পারলো আমি তার স্বামীর খুব বড় বন্ধু। চড়ুই টিপ গাঁয়ে এখনো শহুরে চালচলনের ঢেউ এসে দোলা দেয়নি। সেকালের মতো একটা জল ভর্তি গাড়ুর উপরে পাট করা গামছা এনে রেখে গেল বীরজার বউ। হাত মুখ ধুয়ে দুই বন্ধু বাইরের ঘরে তক্তাপোষে বসে গল্প করতে লাগলাম। সবই আমাদের সেই রঙিন হারিয়ে যাওয়া ছোটবেলার গল্প। গল্প করছি, কিন্তু পোকায় খাওয়া দাঁতের ব্যথা যেমন সর্বদা সব কাজের মধ্যে জানান দেয়, তেমনি মনের ভেতরকার অস্বস্তিটাকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না। বহুদিনের অভিজ্ঞতা থেকে জানি, আমার এই অনুভূতি সচরাচর ভিত্তিহীন হয় না। এই গ্রামে কোথাও একটা খারাপ কিছু ঘটছে। কি সেটা? আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি দেখে বীরজা ভাবলো আমি বোধহয় ক্লান্ত। সে গল্পে ক্ষান্ত দিয়ে উঠে গিয়ে খাওয়া দাওয়ার আয়োজন কদ্দূর হলো দেখতে গেল। পরের দিন খুব ভোরে উঠে আমি আর বীরজা নদীর ধারে বেড়াতে গেলাম। ছোট্ট গ্রাম্য নদী, কিন্তু কচুরিপানায় তার স্রোত বন্ধ হয়ে যায়নি। বেশ কাকচক্ষু জল ধীর গতিতে বয়ে চলেছে। সকালের স্নিগ্ধ হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। একটু পরিষ্কার জায়গা দেখে দুজনে বসলাম। আমার বাঁ পাশে একটা বড় বাবলা গাছ, তার ডালপালা অনেকখানি জলের দিকে ঝুঁকে পড়েছে। গুঁড়ি থেকে কিছু ওপরে এক জায়গায় তিনটে মোটা ডাল তিন দিকে বেরিয়েছে। সেখানে একটা কাকের বাসা। কাকের বাচ্চা হয়েছে বোধহয়। মা কাক বসে বাচ্চা পাহারা দিচ্ছে, আর বাবা কাক একটু বাদে বাদে কি যেন মুখে করে এনে বাচ্চাদের খাইয়ে যাচ্ছে। ওপারে চাষিরা জমিতে লাঙল দেবার উদ্যোগ করছে। গ্রামে এত সকালেই দিন শুরু হয়ে যায়, জানোই তো। শহরে অর্ধেক লোক বোধহয় তখনও বিছানা ছেড়েই ওঠে না। খোলা জায়গা, বেলা বেশি না হলেও রোদ্দুর ওঠার পর আর বসা গেল না। বীরজা বলল, চল উঠি, মমতা খাবার করে বসে আছে এতক্ষণ। ফেরবার সময় আগে পড়ে অম্বিকা ভূষণের বাড়ি। দেখলাম একজন প্রৌঢ় মানুষ, পরনে খাটো ধুতি, বেশ হৃষ্টপুষ্ট চেহারা, গলায় এক ছড়া মোটা রুদ্রাক্ষের মালা, বসে বসে তামাক খাচ্ছেন। সেদিকে না তাকিয়ে বীরজা চুপি চুপি বলল, ওই আমার দাদা। অম্বিকা ভূষণ আমাদের দিকে তাকিয়েও দেখলেন না।
আমরা বাড়ির সামনে দিয়ে পার হয়ে যাবার আগেই ভেতর বাড়ি থেকে একজন লাল কাপড় পরা সন্ন্যাসী গোছের চেহারা লোক বেরিয়ে এসে অম্বিকা ভূষণের পাশে বসে একবার আমাদের দিকে তাকালো। বিশ্রী দৃষ্টি লোকটার, মাথায় সামান্য জটাও আছে, নিম্ন শ্রেণীর তন্ত্র সাধকের মতো চেহারা। জায়গাটা পার হয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই বিজা, ওই লোকটা কে রে? বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো? তোর দাদার গুরু নাকি? পেছন ফিরে একবার দেখে বিরজা বলল, না, দাদা মন্ত্র নাইনি। সাধু সন্ন্যাসী করার খুব ঝোঁক, মাঝে মাঝেই দু চারটেকে এনে পোষে। এই বেটাকে দেখছি আজ কয়েকদিন যাও, কিছুদিন শুষে চলে যাবে আর কি। দুপুরে দুজন বৈঠকখানায় বসে কথাবার্তা বলছিলাম। বহুদিন পরে শহর থেকে বাইরে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। কোলাহল নেই, লোকজনের ঝামেলা নেই। রোজ সকালে বাজার থেকে শুঁটকো তরকারি আর আধ পচা মাছ কিনে আনবার কোনো তাড়া নেই। এখানে সকাল বিকেল খুব খুব খাচ্ছি আর বৈঠকখানায় বসে তামাক খেয়ে আড্ডা দিচ্ছি। আর পরিবেশও বেশ শান্ত। বেড়াতে বেরুলে মেঠো পথ, বাঁশ ঝাড়ের নুয়ে পড়া ডগার উপরে বসে পাখির গান, মনে হয় এসব ছেড়ে এতদিন ছিলাম কি করে। কথায় কথায় হঠাৎ বিরজা বলল, তারানাথ, তুই তো আজকাল শহরে থাকিস, আমার জন্য কিছু একটা ব্যবস্থা করা যায় না? কিসের ব্যবস্থা? মানে ওসব দিকে আমার একটা চাকরি টাকরি হয় না? এসে বললাম, তুই চাকরি করবি কি রে? তোর বংশে কেউ কোনোদিন পরের কাজ করেনি, আর তাছাড়া সেরকম কারোর সঙ্গে আমার পরিচয়ও নেই। মনে হয় দাদার সঙ্গে এই মামলা আমি পেরে উঠবো না রে। যদি জিতি তাহলে সর্বশান্ত হব, তখন তো চাকরি ছাড়া আর উপায় থাকবে না ভাই। এই কথার আর কি উত্তর দেব? চুপ করে বসে রইলাম। রাত্রির বেলা গরমে ঘুম আসছিল না। এই দুদিন বিরজার বাড়িতে থাকাকালীন মনের এই অস্বস্তির ভাবটা কিন্তু দূর হয়নি। রাত্রিরে শুয়ে এ ব্যাপারে ভাববার চেষ্টা করলাম, কিন্তু কোনো সুরাহা করতে পারলাম না। সকালে বিরজা আর আমি নদীর ধারে বেড়াতে যাওয়া একটা অভ্যেস করে ফেলেছিলাম। আশ শেওড়ার ডাল ভেঙে দাঁতন করতে করতে আমরা ভোরবেলা রওনা দিলাম নদীর দিকে। একেবারে স্নান করে তবে ফিরব। সারা রাত গুমোট গরমের পরে সকালে স্নিগ্ধ নদী জলে অবগাহন যে কি তৃপ্তির, তোমরা শহরের মানুষেরা কি বুঝবে। জলে নেমে ডুব দিয়ে পরে মাথা তুলে দেখলাম যেখানে দাঁড়িয়ে ডুব দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা সরে এসেছি। বিরজা হেসে বলল, হ্যাঁ, আমাদের ছোট নদী হলেও স্রোতের বেশ টান আছে, কি বল? কিন্তু পরশু সকালেও তো টান ছিল না, হঠাৎ বাড়লো কেন? ও হয়, এমনিতে জোয়ার ভাটা বিশেষ খেলে না, কিন্তু অমাবস্যা আর পূর্ণিমার সময় স্রোত বাড়ে। অমাবস্যা কবে? তা ঠিক জানি না, 3-4 বাকি আছে বোধহয়। স্নান সেরে পাড়ে দাঁড়িয়ে গা মুছতে মুছতে নদীর ধারের ঝুঁকে পড়া বাবলা গাছটার দিকে চোখ পড়ল। প্রথমটা খেয়াল করতে পারিনি, পরে হঠাৎ মনে হলো গাছটাই কি যেন একটা নেই। একটা জায়গা যেন কেমন ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। কি নেই ওখানে? পরক্ষণেই বুঝতে পারলাম সেই কাকের বাসাটা। কিরে, কি হয়েছে তোর? কি দেখছিস ওদিকে? দেখ, কাকের বাসাটা আর নেই। কাকের বাসা? হ্যাঁ, কালকেও এখানে ওই ডালের তেকোনায় একটা কাকের বাসা দেখে গিয়েছি, আজ আর দেখছি না।
কি হলো বলতো? কাল তো ঝড়টড় হয়নি যে পড়ে যাবে? বীরজা শুকনো কাপড় পরতে পরতে বলল, যা, ঝড়ে কখনো কাকের বাসা পড়ে? ওরা দারুণ শক্ত করে বাসা বাঁধে। অবশ্য খুব বড় ঝটকা হলে হয়তো পড়তে পারে। কিন্তু সেরকম তো হয়নি। ছাড় না, একটা কাকের বাসা নিয়ে মাথা ঘামাবার কি আছে? আয়, কি ঘটতে চলেছে জানলে কি বীরজা অত শান্তভাবে কথাগুলো বলতে পারত? এই ঘটনার পরেও কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারিনি, পারা সম্ভবও ছিল না। কিন্তু কখনো কখনো জীবনে আশ্চর্য অঘটনের ভিড় লেগে যায়। সকালে যার কথা খুব ভেবেছি, বিকেলে 10 বছর পরে হয়তো সেই বন্ধু এসে হাজির হলো, কিংবা হয়তো সকালে একটা তালা এবং বিকেলে সেই তালাটারই চাবি রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়। এর পরের দিনই সে ধরনের একটা ব্যাপার ঘটায়। আমি মনে মনে 2 আর 2 যোগ করে দিলাম। চড়ুই টিপ থেকে মাইলাস্টেক পশ্চিমে বসন্তপুর বলে একটা গ্রাম আছে। সে গ্রামের কল্যাণেশ্বর শিব খুব জাগ্রত। প্রতি বছর চড়কের সময় বড় মেলা বসে। মন্দিরও নাকি বহুদিনের পুরনো। গায়ে পোড়ামাটির কাজ রয়েছে শুনে বীরজাকে বলেছিলাম একবার দেখতে যাবার কথা। বীরজা গ্রামের আবিদ শেখকে বলে রেখেছিল পরের দিন সকালে তার ঘোড়ার গাড়ি নিয়ে আসতে। সমস্ত গ্রামে ওই আবিদেরই একমাত্র গাড়ি। মাঝে মাঝে স্টেশনে গিয়ে ভাড়া খাটে, অবসর সময় পড়ে পড়ে ঘুমোয়। সকালে তৈরি হয়ে বসে আছি, কিন্তু বেলা ক্রমে বেড়ে চলে। আবিদ শেখ আর গাড়ি নিয়ে আসে না। বীরজা বিরক্ত হয়ে বলল, ধুর, যত সব পুণে লোককে নিয়ে কারবার। এত বেলা হয়ে গেল, আজ আর রওনা হওয়া যাবে না। গেলে ফিরতে বিকেল হয়ে যাবে। নে, জামা কাপড় খুলে ভালো করে বস। এইসব বলা কওয়া হচ্ছে এমন সময় ম্লান মুখে আবিদ শেখ এসে উপস্থিত। বীরজা গেল চোটে। এ কেমন তোমার কাণ্ড জ্ঞান আবিদ? হ্যাঁ, সে কখন থেকে বসে আছি, আজ আর যাওয়াই হলো না। কি হয়েছিল তোমার? গাড়ি কই? আবিদ শেখ বিষণ্ণ মুখে বলল, আর বলবেন না কর্তা, সকালে উঠে ঘোড়া জুতে গাড়ি নিয়ে আসছিলাম, কিন্তু ঘোড়া কিছুতেই গাড়ি টানবে না। কত গুঁতো গাঁথা দিলাম, তবু ঘোড়া দেখি ঠায় দাঁড়িয়ে। অনেক দিনের পোষা জানোয়ার কর্তা, কথা বললে শোনে। পরে মনে হলো ওর ঘাড়ে ব্যথা হয়েছে কোনো কারণে, গাড়ি টানতে গেলে ব্যথা লাগছে। নেমে এসে দেখি ঠিক তাই, ঘাড়ের কাছে একটা বেশ বড় কাটার দাগ। ও ঘোড়া নিয়ে আজ আর বেরোনো যাবে না কর্তা। জোর করে চালাতে গেলে মাঝপথে খেপে টেপে গিয়ে গাড়ি উল্টে দিতে পারে। ঘোড়া জখম হলো কি করে? জোয়ালে পেরেক টেরেক কিছু আছে নাকি? আগে না, সে আমি দেখেছি। তাহলে? মাথা চুলকে আবিদ শেখ বলল, আমিও তো তাই ভাবছি, কিসে ঘা খেলো জানোয়ারটা। যাকগে, যাও তুমি। তোমার ঘোড়া ভালো হয়ে ওঠা অব্দি যদি আমার বন্ধু থাকে, তাহলে একদিন মন্দির দেখতে যাওয়া যাবে। আবিদ শেখ চলে যেতে বীরজা আমার দিকে তাকিয়ে বলল, লোকটা মিথ্যে কথা বলছে কিনা ঠিক বুঝতে পারলাম না। আবিদ এমনিতে ভালো, কিন্তু বড্ড কুঁড়ে। হয়তো আজ আর মেহনত করার ইচ্ছে নেই। ঘোড়া ফের রাস্তা বলে তুলে দিয়ে সারাদিন পরে ঘুমোবে, দেখিস। আমি তখন 2 2 যোগ দিচ্ছি। বললাম, না হে, লোকটা বোধহয় মিথ্যে কথা বলছে না। বীরজা একটু অবাক হলো, বলল, তার মানে তুমি ওর ভালো মানুষের মতো মুখ দেখে গলে গেলে নাকি? আবিদ কিন্তু ভয়ানক মিথ্যাবাদী। হ্যাঁ, তা হতে পারে, তবে এবার বোধহয় সত্যি কথাটাই বলছে। কি বলতে গিয়ে বীরজা থেমে গেল, একটু ইতস্তত করে বলল, হবেও বা। তোর তো আবার কি সব ক্ষমতা টমতা আছে লোকের মুখ দেখে মনের কথা বলে দেবার। আমি এই নিয়ে আর কথা বাড়ালাম না। বীরজাও চুপ করে গেল। সকালে বসন্তপুর যাবার জন্য তৈরি হয়ে বসেছিলাম, কাজেই নদীর ধারের দৈনন্দিন ভ্রমণ আজ আর হয়ে ওঠেনি।
দুপুরে খাওয়ার পর নিটোল একটি দিবানিদ্রা দিয়ে উঠে দেখলাম বেলা গড়িয়ে গিয়েছে। এখনই বেরিয়ে পড়লে কিছুক্ষণ নদীর ধারে বসা যায়। মুখে চোখে জল দিয়ে রওনা দিলাম। গ্রামের দিকে দিন শেষের একটা সুন্দর রূপ আছে, যা শহরে তোমরা টের পাও না। আস্তে আস্তে আমার চোখের সামনে নদীর ওপারের চষা ক্ষেত আবছা অন্ধকারে ম্লান হয়ে এলো। পাখিরা মাথার ওপর দিয়ে ফিরে যাচ্ছে বাসায়। সারাদিনের গরমের পর নদীর বুক থেকে জোলো হাওয়া ভেসে আসছে। বাংলার বাতাসে বৈরাগ্য আছে, বুঝলে। কিছুক্ষণ চুপ করে খোলা হাওয়ায় বসে থাকলে মনে হতে শুরু করে, এ কার কি হবে অনর্থক উন্নতির চেষ্টা করে। অন্ধকার বেশ চেপে আসছে দেখে বাড়ি ফেরবার জন্য উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে নজর পড়ল ওপাশের সেই বাবলা গাছটার দিকে। গাছের নিচে একটু ঝোপ মতো, আর তার মধ্যে কি যেন নড়ছে। অস্বীকার করতে পারবো না, প্রথমে বেশ ভয়ই পেয়েছিলাম। এদিককার গ্রামে সন্ধ্যের দিকে এখনো বুনো শুয়োর বেরোয়। শখ করে হাওয়া খেতে এসে শেষে বুনো শুয়োরের হাতে পড়লাম নাকি। এই শুয়োর বড় বাজি জানোয়ার, অকারণেই তেড়ে এসে দাঁত দিয়ে পেট চিরে দেয়। কিন্তু না, শুয়োর নয়। আমার পায়ের আওয়াজ পেতেই বোধহয় ঝোপের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ালো। অম্বিকা ভূষণের বাড়িতে দেখা সেই তান্ত্রিক সন্ন্যাসী। তার হাতে কতগুলো শেকড় বাকড়। লোকটা তীব্র জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে সব আলো, হাসি, গান ফুরিয়ে গিয়েছে। যেন কাল সকালে আর সূর্য উঠবে না এবং 5 মিনিটের মধ্যে আমি মারা যাব। তোমরা হলে সেই চাউনিতেই তোমাদের হাত পা ঠান্ডা হয়ে আসতো, কিন্তু আমি তারানাথ। আমারও জীবন কেটেছে ভয়ানক সব সাধকদের সঙ্গে মেলামেশা করে। তারা সত্যিকারের সাধক। আর এই লোকটাকে দেখেই বুঝতে পারলাম এর কিছু ক্ষমতা আছে বটে, কিন্তু সে নিম্ন শ্রেণীর ক্ষতি করার ক্ষমতা। সেটা বুঝেই মনে জোর পেলাম। লোকটা আমার দিকে তাকিয়েই আছে। আমি তার চোখে চোখ রেখে বললাম, কি শ্বেত সর্ষে জোগাড় হলো? মুহূর্তের মধ্যে তার মুখে বিস্ময়, ক্রোধ ইত্যাদি কয়েকটা অভিব্যক্তি খেলে গেল। আমার দিকে এক পা এগিয়ে এসে অদ্ভুত কর্কশ গলায় বলল, তুমি কি করে জানলে? আবার বললাম, কাকের বাসা তো আগেই সংগ্রহ হয়েছে। নিম পাতা কি কালকে পাড়া হবে না পরশু? পরশুই তো অমাবস্যা, তাই না? সে কিছুক্ষণ আমার দিকে স্থির চোখে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে প্রত্যেকটি কথা গরম লোহার মতো বিধিয়ে দিয়ে বলল, ও, তুমি জেনেছ তাহলে? তাই তোমাকে দেখে সেদিন আমি বোকা। আমারই আগে বোঝা উচিত ছিল। তারপরেই তার চোখ আবার দপ করে জ্বলে উঠল। মাথাটা সামনে ঝুঁকিয়ে সে বলল, কিন্তু বিশেষ লাভ কিছু হবে না। এক সাধকের অবিচার ক্রিয়ায় বাধা দেওয়া নিয়ম বিরুদ্ধ, জানো তো? দিয়েও সুবিধে করতে পারবে না। আমার যা করবার আমি করবই।
বাধা দিলেও লাভ হবে না, আমার ক্রিয়ার ফল হবেই। দেখা যাক। সে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে বেশ, দেখো তাহলে, বলে পেছন ফিরে হাঁটতে শুরু করলো। খুব মন খারাপ নিয়ে বীরজার কাছে ফিরলাম। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি, এসব সাধকদের ভালো করার ক্ষমতা না থাকুক, ক্ষতি করবার শক্তি কিন্তু খুবই থাকে। কিশোরী হঠাৎ জিজ্ঞেস করলো, কিন্তু আমরা যে অন্ধকারে রয়ে গেলাম, আপনি কিভাবে দুয়ে দুয়ে 4 করলেন বললেন না? তারানাথ হেসে বলল, তাও তো বটে। গল্প বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে তোমরা এসব ব্যাপার কিছুই জানো না। আচ্ছা বলি, শোনো। প্রথমে নদীর ধারের বাবলা গাছ থেকে কাকের বাসাটা অদৃশ্য হয়ে যাওয়াতে আমার মনের ভেতরে টনক নড়ে ওঠে। তোমাদের এই জিনিসটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। বহু অভিজ্ঞতায় শ্মশানে শ্মশানে ঘুরে একটু একটু করে এটা দাঁড়িয়ে গিয়েছে। কখনো মুন্ডমালা তন্ত্র অথবা হংস পারমেশ্বর নামে কোনো বইয়ের নাম শুনেছ? আমি বললাম, কই না তো। তারানাথ বলল, সেই বইয়ে শ্বেত বগলা নামে এক দেবীর উল্লেখ রয়েছে। তার পুজো করে তারপর উচাটন ক্রিয়া করতে হয়। কারুর ক্ষতি করবার জন্য যে তান্ত্রিক ক্রিয়া, তারই নাম উচাটন। অমাবস্যার দিন ছাড়া শ্বেত বগলার পুজো হয় না। ঘোড়া আর মোষের রক্ত মিশিয়ে কালি তৈরি করতে হয়। তারপর কাকের পালকের কলম দিয়ে যার সর্বনাশ করতে চাও তার নাম একটা নিম পাতার ওপর ওই রক্ত দিয়ে লিখতে হবে। লেখার সময় একটা মন্ত্র উচ্চারণ করতে হয়, সেটা অবশ্যই তোমাদের বলবো না। এরপর ষোড়শোপচারে শ্বেত বগলার পুজো করে হোম করতে হবে। যজ্ঞের সমিধ হচ্ছে সাধারণত বেলকাঠ বা জগডুমুরের কাঠ, কিন্তু এই যজ্ঞ করতে হয় কাকের বাসার সরু সরু কাঠি দিয়ে। প্রত্যেকটি কাঠি যজ্ঞের আগুনে দেবার আগে শ্বেত সর্ষের তেলে ভিজিয়ে নিতে হয়। পূর্ণাহুতি দেওয়ার সময় ওই শত্রুর নাম লেখা নিম পাতাটি যজ্ঞের আগুনে দিলেই কাজ শেষ। এবার আগুন নিভে গেলে যজ্ঞকুণ্ড থেকে কিছুটা ভস্ম তুলে শত্রুর বাড়িতে নিক্ষেপ করলে কয়েকদিনের মধ্যেই তার ভয়ঙ্কর সর্বনাশ উপস্থিত হবে। উফ, কি ভয়ানক! ভয়ানকই বটে। এই জন্যেই বীরজার জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম। রাত্রিরে বাইরের ঘরে বসে গল্প করতে করতে বীরজা বলল, এই তোকে এরকম দেখাচ্ছে কেন রে? শরীর খারাপ নাকি? আচ্ছা শোন বীরজা, কাল একটা পুজো করব ভাবছি। ফর্দ করে দেব, কতগুলো জিনিস আনিয়ে দিস তো। রাত্রিরে পুজো হবে। পুজো? কিসের পুজো? এমনি তোর সময়টা ভালো যাচ্ছে না, ভাবছি একটা স্বস্তায়ন গোছের করে দেব। বীরজা বোকা নয়। সে উঠে এসে আমার হাত দুটো ধরে বলল, কি ব্যাপার বল দেখি। আমায় ভোলাবার চেষ্টা করিস না। যদি কিছু বুঝে থাকিস আমাকে বল। আমার কি কোনো বিপদ আসছে? ভেবে দেখলাম বীরজার কাছে আসল ঘটনা লুকিয়ে কোনো লাভ নেই, বরং তৈরি থাকলে ও যাই আসুক না কেন তার সঙ্গে অন্তত যুদ্ধ করতে পারবে। আমি বীরজাকে সব খুলে বললাম। বীরজা শুনে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর নিজের বিপদ সম্বন্ধে কোনো কথা না বলে একটা নিঃশ্বাস ফেলে বলল, আবিদ শেখ তাহলে সত্যি কথাই বলেছিল। তা বটে। তাহলে এখন কি করব? বললাম তো, জোগাড় যন্ত্র করে দে, কাল সকালেই সস্তায়ন করে দিই। তাতেই আমার বিপদ কেটে যাবে। ওদের পুজোয় ফল ফলবে না? বীরজার কথার কোনো উত্তর দিতে না পেরে চুপ করে রইলাম।
কি রে, উত্তর দিচ্ছিস না যে? তোকে মিথ্যে কথা বলতে চাই না বীরজা। এসব তান্ত্রিকের মানুষের ভালো করার ক্ষমতা না থাকলেও খারাপ করবার শক্তি খুব থাকে। আমার পুজোর ফল না ফললেও তোর দাদার ক্রিয়াকাণ্ডের ফল হবে বলেই মনে হয়। তাহলে তুই তো অনেক সাধুর সঙ্গে ঘুরেছিস, এই পুজো কাটান দেবার মন্ত্র জানিস না? মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভ নেই, তাই বললাম। না ভাই বীরজা, আমি এ পথের ভালো দিকটারই সন্ধান করেছি চিরকাল। অপরের ক্ষতি কি করে করতে হয় তা শিখিনি রে। অনেককে অনেক ভয়ানক কাণ্ড করতে দেখেছি ঠিকই, কিন্তু তা শিখতে ইচ্ছে করেনি। আমি তাহলে এখন কি করব? ঈশ্বরকে ডাক, তিনি সর্বমঙ্গলময়। তিনি ইচ্ছে করলে সব বিপদ কাটিয়ে দিতে পারেন। অনেকেই তো ভগবানের কাছে অনেক কিছুই প্রার্থনা করে, তাদের সবার কথা ঈশ্বর শোনেন? ভগবানকে ডেকে লাভ কি? বীরজার চরিত্রের এই দিকটা চোখে পড়ায় আমার ভালো লাগলো। সে গ্রামের লোক বটে, আধি ভৌতিক আধি দৈবিক ক্রিয়াকর্মে বিশ্বাসও রাখে, কিন্তু নিজের বিপদ ঘটতে চলেছে জেনেও সে গেঁয়ো লোকের মতো অধীর হয়ে পড়ল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে উঠে বাড়ির ভেতরে গেল, বলে গেল, বস, একটু বস, আমি এখনই আসছি। 10-12 মিনিট পরে বীরজা হাতে করে একটা লাল কাপড়ের পোঁটলা নিয়ে ঘরে ঢুকে তক্তাপোশের ওপর বসলো। বললাম, কি ব্যাপার? ও পোঁটলায় কি? এদিকে আয়, তোকে কয়েকটা জিনিস দেখাই। কি জিনিস? বীরজা পোঁটলার গিঁট খুলে এক রাশ কাগজ বের করলো, বলল, এগুলো আমার জমি জমা সম্পত্তির দলিল। আমার কোথায় কি আছে তোকে বুঝিয়ে দিয়ে যাই। যদি আমার কিছু হয় তাহলে তুই আমার বউ ছেলে পিলেকে দেখিস, আর আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। উঠে গিয়ে ওর হাত ধরলাম। দাঁড়া, পাগলামি করিস না, একটা কাজ করা যাক বরং। বীরজা আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি? তুই কোনো তীর্থে চলে যা সপরিবারে। তাতে কি হবে? তীর্থে থাকলে অমঙ্গল হয় না, কারো কোনো অভিশাপ ফলে না। তুই ঠিক বলছিস? অন্তত কম ফল হয়, ঈশ্বরের স্থান তো। বীরজা কয়েক মুহূর্ত চুপ করে ভেবে বলল, বেশ, তো তাহলে তুইও চল আমার সঙ্গে। অবাক হয়ে বললাম, আমি আমি কি করে এখন? বীরজা দৃঢ় গলায় বলল, ও সব চলবে না। তোর কথায় আমি এই বিপদ মাথায় করে বাড়ির সবাইকে নিয়ে তীর্থ করতে যাব। যদি তাতেও কোনো ফল না হয় আর আমি বিদেশেই মরে যাই, তখন বউ ছেলে পুলের কি হবে? ওরা পথ ঠিক করে বাড়ি ফিরতেও পারবে না। তুই বুদ্ধি যখন দিয়েছিস তখন তোকেও সঙ্গে যেতে হবে। বীরজার দিকে তাকিয়ে মায়া হলো। বেচারা ভয় পেয়েছে খুব, কিন্তু চরিত্রের দৃঢ়তা দিয়ে সেই ভয়কে মুখে ফুটে উঠতে দেয়নি। এখন ওকে একলা ছেড়ে দেওয়া উচিত নয়। বললাম, আচ্ছা, যাব তোর সঙ্গে। কবে রওনা দিতে চাস? কাল সকালে। সে কি, হঠাৎ কোথাও কিছু নেই, এক রাত্রিরে সব গোছগাছ করবি কি করে? সে আমি পারবো। আর এমন কি বা নেবার আছে, হয়ে যাবে খন। কিন্তু টাকা কড়িরও তো প্রশ্ন আছে। তার জন্য আটকাবে না। এসব দেশগাঁ জায়গা, আমরা ব্যাংকে টাকা রাখি না। 2-4 টাকা যা আছে তা বাড়িতে। কালই চল। চল তাহলে। কোথায় যাবি? একটুও না ভেবে বীরজা বলল, কাশিতে। খুব দেখার ইচ্ছে ছিল, এই সুযোগে হয়ে যাবে। তারপর একটু চুপ করে থেকে আবার বলল, তারপর ধর সত্যি যদি আর না ফিরি, তাহলে হিন্দু ছেলে কাশিতে অন্তত মরতে পারবো।
সারা রাত্রি তোড়জোড় করে পরের দিন সত্যিই আমরা কাশী রওনা দিয়ে দিলাম। বীরজার স্ত্রীকে আসল কারণ জানানো হলো না। দুই বন্ধুর হঠাৎ বেড়াতে যাবার শখ হয়েছে এই কথা তাকে বলা হলো। যাবার পথে নিবারণ রায়, বীরজার দুঃসম্পর্কের মামা, তাকে ঠিকানা দিয়ে এলো বীরজা। আমার এক চেনা ভদ্রলোকের অনেক দান আছে কাশীর এক আশ্রমে। সেখানে এর আগেও বার দুই আমি উঠেছি কাশী গিয়ে। এবারেও সেখানেই থাকবো ঠিক করেছিলাম। তারই ঠিকানা। তখনও জানি না যে ঠিকানাটার সত্যিই দরকার পড়বে। অমাবস্যার দিনই সকালে কাশী পৌঁছলাম। গঙ্গা স্নান করে সেদিনই বাবা বিশ্বনাথের পুজো দেওয়া হলো। বেচারা বীরজার বউ জানে না স্বামী কেন এত তাড়াহুড়ো করে কাশী এসেছে। সে আনন্দ করে সব দেখে বেড়াচ্ছে। পাড়া গাঁয়ের বউ এর আগে বিশেষ বাইরে বেরোয়নি কখনো। খুব খুশি। বীরজা মাঝে মাঝে কাষ্ঠ হাসি হাসছে, কিন্তু সে হাসিতে কোনো রং নেই। সেদিন রাত্রিটা আমরা দুই বন্ধু এক জায়গায় বসে প্রায় জেগেই কাটিয়ে দিলাম। কিছুই ঘটল না। এই ভয়ঙ্কর সময়টা কেটে যেতে বীরজাও যেন মনে একটু বল ফিরে পেল। পরের দিন সকালে তাকে বেশ হাসি খুশি দেখলাম। এই করে নিরুপদ্রবে আরো ৩-৪ দিন কেটে গেল। পঞ্চম দিনে বীরজাই আমাকে বলল, মনে হচ্ছে এই যাত্রা বেঁচে গেলাম, বুঝলি না? তীর্থস্থানের মাহাত্ম আছে, স্বীকার করতে হবে। সেদিনই বিকেলে বসে আমি আর বীরজা গল্প করছি, মাটিতে বসে তরকারি কুটছে বীরজার বউ। হঠাৎ আশ্রমের অধ্যক্ষ জ্ঞানানন্দ ঘরে ঢুকে বললেন, হঠাৎ ঢুকে পড়লাম, কিছু মনে করবেন না। অবশ্য বৌমা আমার মায়ের মতো। এই আপনাদের সঙ্গে একটু কথা ছিল যে। বললাম, আসুন আসুন, বসুন তো আগে। কি ব্যাপার বলুন। জ্ঞানানন্দ তাঁর হাতে ধরা হলুদ রঙের এক টুকরো কাগজ আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, বীরজাভূষণ কার নাম? একটা তার এসেছে। আশ্রমে তার এলে আমি সই করে নিয়ে পৌঁছে দিই। দেখুন তো কি খবর, কোনো বিপদ টিপদ নয় তো? বিপদ আর কি হবে, বীরজা তো সমস্ত পরিবার নিয়ে এখানে। তার খুলে বীরজার চোখ মুখ কেমন যেন হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে বীরজা, কি খবর কি? বীরজা আমার দিকে তারটা বাড়িয়ে দিয়ে বলল, দাদা তার পাঠিয়েছেন, পড়ে দেখ। পড়ে দেখলাম। অম্বিকা ভূষণেরই করা তার বটে। বিশেষ কিছু লেখা নেই, শুধু বলা হয়েছে, অবিলম্বে ফিরে এসো, বাড়িতে বিপদ। বীরজার দিকে তাকিয়ে বললাম, কি বিপদ বলে মনে করিস? তা কি করে বলবো, কিছু তো বলা হয়নি। তাছাড়া দাদা হঠাৎ, যার জন্য এত কাণ্ড, তোর আমার মাথাটাই গুলিয়ে যাচ্ছে। চল ফিরি, নিশ্চয়ই কিছু গুরুতর হয়েছে, নাহলে দাদা তার করতেন না। ট্রেনে আসতে সমস্ত পথ বীরজা বলল, রক্তের টান, বুঝলি? দাদা ভুল বুঝতে পেরে আমাকে আবার ডেকেছে। আমি তার কথার উত্তর দিইনি তখন, কারণ হঠাৎ আমার মনের মধ্যে আবার সেই পুরনো অমঙ্গলের ধ্বনি বেজে উঠেছে, যেন অবিলম্বে একটা অশুভ কিছু ঘটতে চলেছে। এর ওপর বীরজাকে আর কিছু বলে ভয় দেখিয়ে লাভ নেই, কিন্তু আমি জানি কিছু একটা ঘটবেই বা ঘটছে। আমার এই অনুভূতি মিথ্যে হয় না, হলো তাই। গরুর গাড়ি নিয়ে স্টেশন থেকে একেবারে অম্বিকা ভূষণের বাড়ির সামনে গিয়ে নামা হলো।
মালপত্র গাড়িতেই রেখে আমরা ঢুকলাম বাড়িতে। চারদিকে কেমন একটা থমথমে ভাব। বাইরের ঘরে কেউই নেই। বীরজা অন্দরের দিকে পা বাড়াবে এমন সময় স্বয়ং অম্বিকা ভূষণ এসে ঘরে ঢুকলেন। বীরজা নিচু হয়ে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, কি হয়েছে দাদা, তার করেছো কেন? উত্তরে অম্বিকা ভূষণ ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আরে আরে কি হয়েছে? আরে অমন করছো কেন? সন্তুর খুব অসুখ বিরু, আর আর বুঝি রাখা যায় না। সন্তু অম্বিকা ভূষণের বড় ছেলে। বীরজা অবাক হয়ে বলল, কি হয়েছে সন্তু? অম্বিকা ভূষণ কপালে আঘাত করে বললেন, সব আমার দোষ, আর কারো কোনো পাপ নেই। সব আমার দোষ রে ভাই রে, আমার নিজের দোষে আমি পুত্র সুখ পেতে চলেছি। আরে আরে শান্ত হও, শান্ত হও দাদা, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, অস্থির হয় না। বীরজার স্ত্রী তক্ষুনি অন্দরে চলে গিয়ে সন্তুর পায়ের কাছে বসল। আমার বুদ্ধি বোধহয় কিছু স্থির ছিল। আমি দুই ভাইকে ধরে বসালাম। বললাম, কি হয়েছে খুলে বলুন তো। অম্বিকা ভূষণ কাঁদছিলেন। বীরজা পাশে বসে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। বেশ দৃশ্যটা। দুই ভাইয়ের বিবাদ বিপদের স্রোতে ভেসে গিয়েছে। আমার প্রশ্ন শুনে অম্বিকা ভূষণ মুখ তুলে তাকালেন, বললেন, নিজের মুখে স্বীকার করলে পাপের বোঝা হালকা হয়, তাই কোনো কিছু না লুকিয়ে বলছি। বীরু, বীরু, তোর সর্বনাশ করার জন্যে আমি এক তান্ত্রিকের পরামর্শে ওই শ্বেত বাবলার পুজো করেছিলাম, আর সে পুজোয় আমি বললাম, এই অংশটা বাদ দিয়ে বলুন, এটা আমি আগেই টের পেয়ে বীরজাকে বলেছি। অম্বিকা ভূষণ একবার আমার দিকে তাকালেন, তারপর বললেন, ও জানতেন তাহলে? যাই হোক, পুজোর পরে হোম করে সেই হোমে ছাই নিয়ে বীরুর বাড়িতে ফেলবার দরকার ছিল। বেটা তান্ত্রিক এই কাজটা আমাকেই করতে বলল। কি আর বলবো, তখন শয়তান আমার বুদ্ধি কেড়ে নিয়েছিল। এই সময় বীরু ও কাশিতে, বাড়ি ফাঁকা, কাজেই আমিও ভাবলাম সুবিধেই হলো। অমাবস্যার দিন প্রায় সারা রাত্রির পুজো হলো। হোম শেষ হতে হতে শেষ রাত্রির কলা পাতায় মুড়ে খানিকটা ছাই আমার হাতে তুলে দিয়ে তান্ত্রিক বলল, এই না, এবার যাও, সাবধান, অন্য কোথাও যেন না পড়ে, তাহলেই সর্বনাশ। যাও। তখনও ভোর হতে দেরি আছে। বীরুর বাড়ির পাঁচিলের পাশে গিয়ে দাঁড়ালাম। হাতে আমার কলা পাতায় মোড়া হোমের ছাই। পাঁচিল ডিঙিয়ে সেটা সব শুদ্ধ ছুঁড়ে ফেলতে যাব ওর বাগানে। কি বলবো মশাই, একটু মেঘ নেই বা ঝড়ের চিহ্ন নেই কোথাও, অথচ প্রচন্ড একটা বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। ততক্ষণে আমিও সেটা ছুঁড়ে দিয়েছি হাত থেকে। আমার চোখের সামনে বাতাসের মুখে উড়ে গিয়ে তা পড়লো আমারই বাড়ির উঠোনে। তখনই দৌড়ে গিয়ে উঠোন থেকে সবটুকু ছাই নিকিয়ে তুলে নিলাম, কিন্তু তা থেকে আর ভাব যায়। গত পরশু থেকে সন্তু বাবা আমার কেবলই রক্ত বমি করছে। বীরজা ব্যস্ত হয়ে বলল, কোন ডাক্তার দেখেছে? কোনো ডাক্তার কি বাকি আছে?
বিকেলে এই সদর থেকে বড় ডাক্তার এসেছিলেন। নিবারণ কলকাতা গিয়েছে মর্গান সাহেবকে আনতে। কাল সকাল নাগাদ এসে পৌঁছবে মনে হয়। বীরজা উঠে পড়ে বলল, চল ভেতরে চল, সন্তুকে গিয়ে দেখি। আমি একবার যেতে পারি কি? হ্যাঁ, আসুন না, আসুন। তারপর বীরজার হাত দুটো ধরে বললেন, ভাই, আমি যা করবার তা করে ফেলেছি। তুই কোনো রাগ পুষে রাখিসনি। তুই আমার সন্তুকে আশীর্বাদ কর। অমন করে বলছো কেন দাদা? সন্তু আমার নিজের ছেলের মতো। সকাল হবার আগেই নিবারণ রায় মর্গেনকে নিয়ে পৌঁছলেন। শেষ রাতে ট্রেনে এসেছেন। স্ট্যানলি মর্গান রোগী দেখে বললেন, This could be peritonitis. If it's been ruptured, then I'm afraid the boy's not going to survive. If he gets a little better, you need to bring him to Calcutta for an operation. পরের কথা তোমাদের একটু সংক্ষেপে বলি। সন্তু বেঁচে উঠেছিল। আমাদের সবার মিলিত প্রার্থনার জোরেই হোক বা অম্বিকাভূষণের অনুতাপে ঈশ্বর দয়া করার জন্যই হোক, সন্তু 3 দিনের দিনে একটু ভালো হয়ে উঠল। ডাক্তার মর্গান নিজে তার অপারেশন করেন। যে ভালো হয়ে ওঠে, 2 ভাইয়ের ঝগড়াও চিরকালের জন্য মিটে যায়। কিন্তু তান্ত্রিক প্রক্রিয়ায় অপরের ক্ষতি করতে গিয়ে মানুষ নিজের কি বিপদ ডেকে আনে দেখলে তো। বোধহয় ভগবানই অম্বিকাভূষণকে একটু শাস্তি দিতে চেয়েছিলেন, নইলে সামান্য বাতাসের চিহ্ন নেই কোথাও। অথচ অমন হবে কি করে? কিশোরী বলল, আচ্ছা, সে তান্ত্রিকের কি হলো? সে পরের দিনই লোটা কম্বল নিয়ে কাউকে না বলে ভেগেছিল। প্রাণের ভয় সবারই আছে তো। সন্তুর অসুখের ব্যাপারটা তো কাকতালীয় হতে পারে। তারানাথ কড়া চোখে তাকিয়ে বলল, পাষণ্ড কোথাকার। আর যদি কখনো তোমাদের গল্প বলেছি